আমি পিয়ার সেন, গোয়েন্দা বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় ওরফে বদিদার সহযোগী বসে আছি তারই অফিসে। মনটা একটা বিষণ্ণতায় ছেয়ে আছে। আমাদের আরেক সঙ্গী ছটফটে চঞ্চল চক্রবর্তী ওরফে চঞ্চুকে ওর নিজের বাড়িতে বেড রেস্টে থাকতে হচ্ছে। ও সবসময় বোকা বোকা কথা বলে এক টানা বিভিন্ন চাপে থাকা আমাদের মনকে চাঙ্গা করে রাখে। অফিসের ঘরে টিম টিম করে জ্বলছে একটা টেবিল ল্যাম্প। বইয়ের স্তূপ আর পুরনো ফাইলের মাঝে বসে আছে বধিদা, তার হাতে কফির মগ, দৃষ্টি জানলার বাইরে মুষলধারে বৃষ্টির দিকে। ঘরের নিস্তব্ধতা ভাঙল ফোনের তীব্র আওয়াজ। স্ক্রিনে ভেসে উঠল নাম, পুলিশ ইন্সপেক্টর অভিক দত্ত। বদিদা ফোন তুলল, তার কণ্ঠ শান্ত অথচ গভীর। বলো অভিক। ওপাশ থেকে ভেসে এলো অভিকের উত্তেজিত গলা। বদিদা, এই সর্বনাশ হয়ে গেছে। শিল্পপতি অপরাক্ষ মিত্র খুন হয়েছেন। বদিদার কপালে একটা সূক্ষ্ম বাজ পড়ল। কোন? মিডিয়া তো আত্মহত্যার কথা বলছে। সেটাই তো রহস্য দাদা। তার নিজের স্টাডি রুমে মৃতদেহ পাওয়া গেছে, দরজা ভিতর থেকে বন্ধ, রিভলভার তার হাতেই ছিল। দেখে মনে হবে একেবারে নিখুঁত আত্মহত্যা, কিন্তু আমার মন বলছে ভিতরে কোনো গোলমাল আছে। আপনি একবার আসবেন? বদিদা এক মুহূর্ত ভাবল। অপরাক্ষ মিত্র শহরের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, তার মৃত্যু স্বাভাবিক হতে পারে না। আমি আসছি। আমি আর বদিদা রওনা দিলাম মিত্র ভিলার উদ্দেশ্যে। শুরু হচ্ছে লেখক দীপকচন্দ্রের কলমে সৃষ্ট গোয়েন্দা বদিদা সিরিজের আরও এক নতুন রহস্য অ্যাডভেঞ্চার, ছায়ার ঠিকানা। মিত্র ভিলা, অপরাক্ষ মিত্রর স্টাডি রুম। বিশাল স্টাডি রুমটা যেন একটা লাইব্রেরি। মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের তাক, দামি দামি কাঠের সব আসবাব, দামি কার্পেট আর দেয়ালে পুরনো পেন্টিং ঘরটাকে একটা গম্ভীর চেহারা দিয়েছে। ঘরের মাঝখানে বিশাল এক মেহগনি কাঠের টেবিলের পিছনের চেয়ারে এলিয়ে পড়ে আছে অপরাক্ষ মিত্রর নিথর দেহ। পরনে দামি ড্রেসিং গাউন, কপালে গুলির ক্ষতচিহ্ন, ডান হাতে তখনও ধরা একটা ছোট রিভলভার। ইন্সপেক্টর অভিক বদিদাকে দেখে এগিয়ে এলো। আসুন বদিদা। বদিদা ঘরে ঢুকেই একবার চারিদিক চোখ বোলালো। তার দৃষ্টি স্থির, যেন ঘরের প্রতিটি ধূলিকণা তার নজর এড়াচ্ছে না। সে লাশের দিকে না তাকিয়ে প্রথমে ঘরের দরজাটা ভালো করে দেখল। পুরনো দিনের ভারী কাঠের দরজা, ভেতর থেকে মজবুতভাবে খিল দেওয়া। দরজা কি ভাঙতে হয়েছে? বদিদা জিজ্ঞেস করল। বাড়ির লোকজন অনেকক্ষণ টাকাটাকি করে সারা না পেয়ে আমাদের খবর দেয়। আমরা এসে দরজা ভাঙি, ইন্সপেক্টর অভিযুক্ত জানালো। বদিদা ধীরে ধীরে লাশের দিকে এগিয়ে গেল। ফরেন্সিক টিম তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। ও ঝুঁকে অপরাক্ষ মিত্রর মুখটা দেখল। চোখে মুখে কোনো ভয় বা যন্ত্রণার ছাপ নেই, বরং এক ধরনের ক্লান্তি আর শূন্যতা। ডাক্তার কি বলেছেন? প্রাথমিক অনুমান মৃত্যু হয়েছে ঘন্টা দুয়েক আগে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, বলল অভিক। সব কিছুই আত্মহত্যার দিকে ইঙ্গিত করছে, কিন্তু বদিদার চোখ আটকে গেল অন্য একটা জায়গায়। অপরাক্ষ মিত্র চেয়ারের ঠিক পাশে দামি কার্পেটের ওপর ধুলোর মতো পড়ে আছে ছোট্ট সাদা একটা ফুল। ফুলটা শুকিয়ে গেছে, কিন্তু তার আকৃতি স্পষ্ট। বদিদা নিচু হয়ে খুব সাবধানে ফুলটা দেখল। তার ভুরু কুঁচকে গেল। পেয়াল, এদিকে এসো। আমি এগিয়ে যেতেই বদিদা আঙ্গুল দিয়ে ফুলটা দেখালো। এটা কি ফুল চিনতে পারছো? আমি ভালো করে দেখে বললাম, শিউলি ফুল মনে হচ্ছে, কিন্তু এই অসময়ে শিউলি ফুল, আর এই বন্ধ করে। বদিদা পকেট থেকে একটা প্লাস্টিকের ছোট প্যাকেট বের করে সাবধানে ফুলটা তুলে নিল। এটাই প্রশ্ন পেয়াল,
এখন বর্ষাকাল, শিউলি ফোটে শরতে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এ ফুলটা শুকনো। তার মানে এটা আজকের ফোটা, ভেজা ফুল নয়। কেউ অনেক যত্ন করে শুকিয়ে রেখেছিল। এই বদ্ধ ঘরে, এ মৃত্যুর পাশে একটা শুকনো শিউলি ফুল কি করছে? অভিকের মুখটা চিন্তায় গম্ভীর হলো। একটা সামান্য ফুল পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এটা আত্মহত্যা হলে এই ফুলের কোনো ব্যাখ্যা নেই। মিত্র ভিলার বসার ঘর। ঘরের বিশাল সোফায় বসে আছেন অপরাক্ষ মিত্র স্ত্রী রুহি মিত্র। অসাধারণ সুন্দরী। তার পরনে সাদা শাড়ি, কিন্তু চোখে এক ফোঁটাও জল নেই। কেমন যেন পাথর হয়ে গেছেন। তার পাশেই অস্থিরভাবে পায়চারি করছে একমাত্র ছেলে অলোক মিত্র। চোখে মুখে দুশ্চিন্তা আর ভয়। বদিদা ঘরে ঢুকলো। তার শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি সবার উপর দিয়ে যেন ঘুরে গেল। আমি ডিটেকটিভ বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। আপনাদের এই অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু কিছু প্রশ্ন করা প্রয়োজন। রুহি মিত্র শীতল চোখে তাকালেন। পুলিশ তো সব জেনে গেছে, ও নিজেকে শেষ করে দিয়েছে, আর কি জানার বাকি আছে? বদিদা শান্তভাবে বলল, শেষবার কখন আপনি ওনার সাথে কথা বলেছিলেন মিসেস মিত্র? রুহি মিত্র একটু ভেবে বললেন, রাত 8টা নাগাদ। ডিনারের পর উনি নিজের স্টাডিতে কাজ করতে চলে যান। যার আগে বলেছিলেন কেউ যেন বিরক্ত না করে। আপনারা কেউ কোনো আওয়াজ শোনেননি? হলক এবার মুখ খুলল। তার গলায় বিরক্তি। বাইরে যেভাবে বাজ পড়ছিল, তাতে ঘরের ভিতর বোমা ফাটলেও কেউ শুনতে পেত না। বদিদা অলোকের দিকে তাকালো। আপনি সে সময় কোথায় ছিলেন? আমি আমার ঘরে ছিলাম। বাবার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই আমি ওনার ব্যাপারে মাথা ঘামাই না। অলোকের উত্তরটা একটু বেশি রূঢ় শোনালো। বদিদা আর কোনো প্রশ্ন করল না। সে শুধু দেখল রুহি মিত্রর নিখুঁত অভিনয়। অলোকের ভয় ঢাকার চেষ্টা, কোনো কিছুই তার চোখ এড়ালো না। আমরা মিত্র ভিলার বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টিটা একটু ধরে এসেছে। এ কি বুঝলেন বদিদা? অভিক অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। বদিদা গাড়িতে উঠতে গিয়ে থামল। সে পকেট থেকে শিউলি ফুলটা সমেত প্লাস্টিকের ব্যাগটা বের করে হালতে ধরল। অভিক, আত্মহত্যা হলো নিস্তব্ধতার মধ্যে এক চরম আর্তনাদ, কিন্তু অপরাক্ষ মিত্রর মৃত্যুটা নিস্তব্ধ হলেও এর পিছনে কোনো আর্তনাদ নেই। আছে একটা নিখুঁত পরিকল্পনা। মানে এটা খুন। বদিদা ফুলের ব্যাগটা পকেটে রাখতে রাখতে বলল, একটা সাধারণ শিউলি ফুল যখন অসময় ঝরে পড়ে, তখন বুঝতে হবে গল্পটা শুধু ঝরে পড়ার নয়, এর পেছনে লুকিয়ে আছে পুরো একটা ঋতু বদলের ষড়যন্ত্র। বদিদার চোখের দৃষ্টি সুদূরে নিবদ্ধ। সে জানে এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকা আর্তনাদটা তাকেই খুঁজে বের করতে হবে। একটা শুকনো ফুল দিয়ে যে রহস্যের শুরু, তার শেকড় হয়তো অনেক গভীরে প্রথিত। বধিদার অফিসের টেবিলে অপরাক্ষ মিত্রর কেস ফাইল ছড়ানো। পাশে একটা কাচের পাত্রে পড়ে আছে শুকনো শিউলি ফুলটা। বধিদা এক মনে অপরাক্ষ মিত্রর পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্কের তালিকা দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। ইন্সপেক্টর অভিক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। বদিদা, পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। বদিদা মুখ তুলে তাকালো। কি বলছে রিপোর্ট? মৃত্যুর কারণ গুলি যে আমরা আগেই জানতাম, তবে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। অপরাক্ষ মিত্রর রক্তে সামান্য পরিমাণ ঘুমের ওষুধের অস্তিত্ব মিলেছে। ডোজটা মারাত্মক নয়, কিন্তু কাউকে গভীর ঘুমে আচ্ছন্ন করার জন্য যথেষ্ট। বদিদার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে গুলি করার সময় অপরাক্ষ মিত্র হয়তো ঘুমিয়েছিলেন বা চেতনাহীন ছিলেন। আত্মহত্যা হলে নিজের রক্তে ঘুমের ওষুধ থাকবে কেন? খুনি তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে
তারপর তার হাতে রিভলভার ধরিয়ে গুলি করেছে, আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে অন্য কোনো উপায় বেরিয়ে গেছে। অভিক মাথা নাড়ল। কিন্তু কিভাবে? ঘরের দরজা তো একটাই, হ্যাঁ, জানলাগুলো এমনভাবে গিল দেওয়া যে একটা বিড়ালও গলতে পারবে না। হয়তো কোনো গোপন পথ আছে যা আমাদের চোখে পড়েনি। বুধিতা বলল, আজ আবার মিত্রবিলায় যেতে হবে, আর সন্দেহভাজনদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে। মুখোশের আড়ালের মুখগুলো দেখার সময় এসেছে। মিত্রভিলার একটি শান্ত ঘরে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো রুহি মিত্রকে। তার পরনে আগের মতোই সাদা শাড়ি, কিন্তু এবার তার আচরণে শোকের চেয়ে বেশি বিরক্তি। বদিদা শান্তভাবে শুরু করলো, মিসেস মিত্র, আপনার স্বামী ঘুমের ওষুধ খেতেন? রুহি মিত্র সরাসরি উত্তর দিলেন, মাঝে মাঝে ঘুমের সমস্যা হলে খেতেন, তবে গতকাল রাতে খেয়েছিল কিনা আমি জানি না। আপনাদের সম্পর্ক কেমন ছিল? বদিদার প্রশ্নটা ছিল সরাসরি। রুহি মিত্রর মুখে একটা কঠিন ভাব ফুটে উঠল। বাহিরের লোকে কাছে আমরা ছিলাম পারফেক্ট কাপল, কিন্তু সত্যিটা হলো আমাদের মধ্যে ভালোবাসা বলে কিছু ছিল না। এটা ছিল একটা সমঝোতা। অপরাক্ষ তার সাম্রাজ্য নিয়ে থাকতো, আর আমি আমার জগৎ নিয়ে। আপনার জগৎ মানে? রুহি মিত্র চুপ করে রইলেন। বদিদা আবার প্রশ্ন করল, আপনার পুরনো বন্ধু কুন্তল রায়ের সাথে কি আপনার এখনো যোগাযোগ আছে? প্রশ্নটা শুনে রুহি মিত্রর চোখের মণি কেঁপে উঠল। তার শান্ত মুখোশটা যেন মুহূর্তের জন্য ফেটে গেল। আপনি আপনি এসব কি করে জানলেন? আমাদের কাজই হলো জানা, মিসেস মিত্র। অপরাক্ষের মৃত্যুর দিন আপনি কুন্তল রায়ের সাথে প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন। কি কথা হচ্ছিল? রুহি মিত্র নিজেকে সামলে নিয়ে বললেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামীর মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। বদিদা আর জোর করল না। সে বুঝে গেল এই মহিলার অনেক কিছু লুকোনোর আছে। পরের জন অলোক মিত্র। ঘরে ঢুকেই সে অধৈর্যভাবে চেয়ারে বসল। আমার বাবার অন্য প্রচুর শত্রু ছিল, তাদের কাউকে খুঁজুন। আমাকে বারবার বিরক্ত করছেন কেন? বদিদা শান্তভাবে বলল, শত্রুদের কথা ভাবা হবে, তার আগে আপনার কথা ভাবি। আপনার মাথার উপর প্রায় 50 লক্ষ টাকার দেনা, জুয়ায় হেরেছেন, তাই না? হলকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে বলেছে আপনাকে এসব? যিনি বলেছেন তিনি এটাও বলেছেন যে আপনি আপনার বাবার কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু তিনি দিতে রাজি হননি। গতকাল আপনাদের মধ্যে এই নিয়ে তীব্র ঝগড়া হয়েছিল। হলক রেগে গিয়ে বলল, হ্যাঁ হয়েছিল। বাবা আমাকে একটা টাকাও দিত না, কিন্তু তার মানে এই নয় যে আমি আর তাকে খুন করব। বাবা মারা গেলে তো আমি আরও বেশি সমস্যায় পড়ব। কীরকম সমস্যা? তার সব সম্পত্তি একটা ট্রাস্টের নামে করা। আমি মাসে মাসে শুধু একটা ভাতা পাবো। বাবা বেঁচে থাকলে হয়তো কোনোদিন আমার উপর দয়া হতো, এখন তো সেই আশাও শেষ। হলকের কথায় যুক্তি ছিল, কিন্তু তার আচরণে ভয় আর মরিয়া একটা ভাব যেন স্পষ্ট। এবার জিজ্ঞাসাবাদের জন্য এলেন জয়ন্ত চ্যাটার্জি, অপরাক্ষ মিত্র সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তার চেহারায় আভিজাত্য আর ধূর্ততার ছাপ। অপরাক্ষর মৃত্যুতে আমি অবাক, কিন্তু দুঃখিত নই। জয়ন্ত চ্যাটার্জি সরাসরি বললেন, ও আমার অনেক ক্ষতি করেছে। বদিদা বলল, আপনারা একটা বড় ডিল নিয়ে সংঘাতে জড়িয়েছিলেন, শোনা যায় আপনি তাকে হুমকিও দিয়েছিলেন। জয়ন্ত হাসল, ব্যবসার জগতে ওসব হুমকি রোজ দেওয়া হয় মিস্টার, ওগুলো সিরিয়াসলি নিলে চলে না। কিন্তু মৃত্যুর দিন আপনি ওনার সাথে দেখা করতে গেছিলেন কেন? জয়ন্তর মুখের হাসি মিলিয়ে গেল। আমি একটা শেষ প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু ওর সেক্রেটারি প্রিয়াঙ্কা আমাকে দেখা করতে দেয়নি। বলেছে স্যার ব্যস্ত আছেন। আপনার কি মনে হয় অপরাক্ষের মৃত্যুর পিছনে কে থাকতে পারে? জয়ন্ত চ্যাটার্জি একটু ঝুঁকে নিচু গলায় বললেন, ওর শত্রুর তালিকাটা বেশ লম্বা।
কিন্তু আমাকে যদি অনুমান করতে বলেন, আমি বলবো সাপটা ওর নিজের ঘরে ছিল। তার ইঙ্গিতটা ছিল স্পষ্ট, রুহি মিত্রর দিকে। জিজ্ঞাসাবাদ শেষে বদিদা, আমি আর অভিক আবার সেই ঘরে ফিরে এলাম। বদিদা ঘরের প্রতিটি কোণ, প্রতিটি বইয়ের তাক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার মনে হচ্ছে সে কিছু একটা এড়িয়ে যাচ্ছে। সবাই একে অপরের দিকে আঙুল তুলছে। আমি হতাশ হয়ে বললাম, রুহি মিত্রর গোপন সম্পর্ক আছে, অলোকের টাকার দরকার, আর জয়ন্ত চ্যাটার্জির ব্যবসায়িক শত্রুতা। মোটিভ তো সবারই আছে। বদিদা কোনো উত্তর না দিয়ে একটা বইয়ের তাকের সামনে দাঁড়ালো। তাকটা দেয়ালের সাথে একেবারে লাগানো। সে তাকের বইগুলো নাড়াচাড়া করতে শুরু করলো। হঠাৎ একটা বই টানতেই ক্যাঁচ করে একটা শব্দ হলো। আমরা অবাক হয়ে দেখলাম, বইটা টানার সাথে সাথে পাশের বইয়ের তাকটা সামান্য সরে গেল। ওটা আসলে একটা গোপন দরজা, যা বইয়ের তাক দিয়ে ঢাকা। ইন্সপেক্টর অভিক উত্তেজিত হয়ে বলল, এটা তো ভাবতেই পারিনি। আমরা তাকটা সরাতেই পিছনে একটা অন্ধকার সরু গলিপথ বেরিয়ে এলো। পথটা বাড়ির পিছনের বাগানের দিকে চলে গেছে। বদিদা টর্চ জেলে পথের ভেতরটা দেখল। খুনি এই পথ দিয়ে পালিয়েছে পিয়াল। ঘুমের ওষুধ খাইয়ে অপরাক্ষকে গুলি করে দরজা ভেতর থেকে বন্ধ করে এই গোপন পথ দিয়ে সে বেরিয়ে গেছে। হঠাৎ আমার চোখ পথের ভিতরে দেয়ালে আটকে গেল। দেয়ালে ধুলোর ওপর আঙুল দিয়ে কিছু একটা আঁকা, একটা অদ্ভুত চিহ্ন। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের চিহ্ন বদিদা? বদিদা চিহ্নটার দিকে তাকিয়ে থাকলো। তার কপাল কুঁচকে গেল। জানি না, কিন্তু মনে হচ্ছে এই চিহ্নটা আমি আগেও কোথাও দেখেছি। বদিদা পকেট থেকে ফোন বের করে চিহ্নটার একটা ছবি তুলে নিল। এই মুখোশের খেলাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। প্রত্যেকেই কিছু না কিছু লুকোচ্ছে। আর এই অদ্ভুত চিহ্ন আর শুকনো শিউলি ফুল দুটোই যেন একই রহস্যের দুটো ভিন্ন সুতো। অফিসের দেয়ালে লাগানো বোর্ডে সন্দেহভাজনদের ছবি, রুহি মিত্র, অলোক মিত্র, জয়ন্ত চ্যাটার্জি। তাদের ছবির নিচে লেখা মোটিভ আর অসঙ্গতিগুলো। বোর্ডের মাঝখানে সেই অদ্ভুত চিহ্ন আর শুকনো শিউলি ফুলের ছবি। বদিদা এক দৃষ্টি তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো একটা যোগসূত্র তার নজর এড়িয়ে যাচ্ছে। আমি কফির কাপ হাতে বদিদার ঘরে ঢুকলাম। বদিদা, এখনো জেগে আছো? বদিদা বোর্ডের দিকে তাকিয়ে বলল, ঘুম আসছে না পেয়াল। মনে হচ্ছে পাজলের সবগুলো টুকরো আমার সামনেই আছে, কিন্তু আমি ঠিকমতো সাজাতে পারছি না। ওই গোপন পথের চিহ্নটা মাথায় ঘুরছে। আমি এটা অভিজ্ঞতা মারফত পুলিশের আর্কাইভ আর ক্রাইম ডেটাবেসে পাঠিয়েছিলাম। কোনো গ্যাং বা পরিচিত অপরাধীর সাথে এর কোনো মিল নেই, আমি বললাম। বদিদা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলো। তার মানে চিহ্নটা ব্যক্তিগত, কোনো বার্তা বা হয়তো কোনো স্মৃতিচিহ্ন। সে টেবিলে রাখা কেস ফাইলটা আবারও খুলল। আজ অপরাক্ষ মিত্রর ব্যক্তিগত জিনিসপত্র আবার কাটতে হবে, বিশেষ করে তার পুরনো দিনের ডায়েরি বা নোটবুক। মানুষ সব কিছু লুকোতে পারলেও নিজের লেখা থেকে ফালাতে পারে না। পরদিন সকালে আমি বদিদা আর রুহি দত্ত মিত্র ভিলায় পৌঁছালাম। রুহি মিত্রর অনুমতি নিয়ে আমরা অপরাক্ষ মিত্রর ব্যক্তিগত ভল্ট খুললাম। ভেতরে দামি ঘড়ি, সম্পত্তির কাগজপত্র আর কিছু পুরনো অ্যালবামের ভিড়ে বদিদা খুঁজে পেল যা সে চাইছিল, কয়েকটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি। বদিদা একটা একটা করে ডায়েরি খুলতে শুরু করলো। বেশিরভাগ পাতাই ব্যবসায়িক হিসাব আর মিটিংয়ের নোটে ভরা। কিন্তু 1995 সালের একটা ডায়েরি খুলতেই তার চোখ আটকে গেল। ডায়েরিটা অন্যগুলোর চেয়ে আলাদা।
এখানে অপরাক্ষ মিত্র শুধু ব্যবসার কথা লেখেনি, লিখেছে তার ব্যক্তিগত অনুভূতি, ভয় আর স্বপ্নের কথা। বদিদা একের পর এক পাতা উল্টাতে লাগলো। হঠাৎ দেখলো মাঝখানে কয়েকটা পাতা খুব যত্ন করে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু ছেঁড়া পাতার ঠিক আগের পাতায় একটা লাইন লেখা, যা তার বুকে কাটার মতো বিঁধল। প্রতিবিম্ব আবার ফিরে এসেছে। আমার অতীত আমাকে ছাড়বে না, ও আমার সব কিছু কেড়ে নিতে চায়। আমাকে সাবধান হতে হবে। এ প্রতিবিম্ব? অভিজ্ঞত্ব ঝুঁকে পড়ে লেখাটা দেখল। এটা কে হতে পারে? বদিদা ডায়েরির ছেঁড়া অংশের দিকে তাকিয়ে বলল, যেই হোক, অপরাক্ষ মিত্র তাকে ভয় পেত, আর ছেঁড়া পাতাগুলোতে নিশ্চয়ই তার পরিচয় বা তার সাথে অপরাক্ষের সংঘাতের কারণ লেখা ছিল। বদিদা ডায়েরিটা সাবধানে ব্যাগে রাখল। এই প্রতিবিম্বই আমাদের রহস্যের চাবিকাঠি হতে পারে অভিক। আমাদের জানতে হবে 1995 সালে অপরাক্ষ মিত্র জীবনে কি এমন ঘটেছিল যা তাকে এত বছর পরেও তাড়া করে বেড়াচ্ছিল। বদিদা পুরনো খবরের কাগজের আর্কাইভ ঘাটার জন্য আমাকে নিয়ে শহরের এক পুরনো লাইব্রেরিতে এসেছে। সে 1995 থেকে 1998 সালের সমস্ত ব্যবসায়িক পত্রিকা আর খবরের কাগজ তন্ন তন্ন করে খুঁজছে। ঘন্টার পর ঘন্টা অনুসন্ধানের পর একটা ধুলোমাখা পত্রিকার ছোট একটা খবরে তার চোখ আটকে গেল। খবরের শিরোনাম, তরুণ শিল্পপতি অপরাক্ষ মিত্রর পার্টনার নিখোঁজ, হত্যা নাকি অন্তর্ধান। খবরে লেখা ছিল, অপরাক্ষ মিত্রর প্রাথমিক ব্যবসায়িক সঙ্গী উদয় বাগচি এক রাতে হঠাৎ করে উধাও হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করলেও তার কোনো খোঁজ পায়নি। উদয়ের পরিবার দাবি করেছিল যে অপরাক্ষ মিত্র ব্যবসার সবটুকু দখল করার জন্য তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু প্রমাণের অভাবে কেসটা ধামাচাপা পড়ে যায়। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। উদয় বাগচি, এই নামটা আমরা তো আগে শুনিনি। অপরাক্ষ মিত্রর উত্থানের পিছনে কি তাহলে তার বন্ধুর রক্তের দাগ লেগে আছে? বুদিদা আর আমি অফিসে ফিরে এসে বোর্ডের উপর উদয় বাগচির নাম লিখলাম। প্রতিবিম্ব কি তাহলে উদয় বাগচি? সে কি এতদিন পর ফিরে এসে প্রতিশোধ নিয়েছে? আমি বললাম, কিন্তু উদয় বাগচি তো মৃতও হতে পারে। 25 বছর হয়ে গেছে। অথবা সে বেঁচে আছে, কিংবা তার হয়ে অন্য কেউ প্রতিশোধ নিচ্ছে। পতিতা বলল, আমাদের উদয়ের পরিবারকে খুঁজে বের করতেই হবে, তারা হয়তো কিছু জানে। বদিদা ডায়েরিটা আবার খুলল। ছেঁড়া পাতার কিনারায় পেন্সিলের একটা আবছা দাগ রয়ে গেছে। সে খুব সাবধানে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দাগটা পরীক্ষা করল। মনে হচ্ছে কিছু একটা আঁকার চেষ্টা করা হয়েছিল। হঠাৎ তার মনে হলো, এই আবছা দাগটা সেই গোপন পথে দেয়ালে আঁকা চিহ্নটার মতো নয় কি? সে দ্রুত চিহ্নটা ছবি বের করে ডায়েরির দাগের সাথে মেলালো। হ্যাঁ, দুটো একই। তার মানে এই চিহ্নটার সাথে উদয় বাগচির কোনো যোগসূত্র আছে। বদিদার চোখ উত্তেজনায় চিকচিক করে উঠল। পেয়েছি পিয়াল, আমরা প্রথম সূত্রটা পেয়ে গেছি। এই চিহ্ন আর প্রতিবিম্ব দুটোই উদয় বাগচির সাথে যুক্ত। আমি বধিদা এবং ইন্সপেক্টর অভিক দত্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জয়ন্ত চ্যাটার্জির অফিসে হাজির হয়েছি। জয়ন্ত তার বিশাল কাচের জানলার সামনে দাঁড়িয়ে শহরের দৃশ্য দেখছিল। আমাদের দেখে তার মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আপনার আবারও এসছেন? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আপনারা এতক্ষণে আসল খুনিকে ধরে ফেলেছেন। জয়ন্ত ব্যঙ্গ করে বলল। বদিদা শান্তভাবে তার সামনের চেয়ারে বসল। খুনিকে আমরা ঠিকই ধরবো মিস্টার চ্যাটার্জি, কিন্তু তার আগে কিছু ধোঁয়াশা পরিষ্কার করা দরকার, যেমন প্রজেক্ট উদয়। প্রজেক্ট উদয়ের নামটা শোনা মাত্র জয়ন্তর মুখের হাসি উদা হয়ে গেল। তার চোখে ফুটে উঠল সতর্কতার ছাপ। আপনি এটার কথা কোথা থেকে জানলেন?
অপরাক্ষ মিত্রর অফিস থেকে পাওয়া কিছু কাগজপত্রে এর উল্লেখ ছিল এটা একটা বিশাল রিয়েল এস্টেট প্রজেক্ট, তাই না? আর আপনি এবং অপরাক্ষ মিত্র দুজনেই এই প্রজেক্টটা পাওয়ার জন্য মরিয়া ছিলেন। জয়ন্ত নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ছিলাম। ব্যবসায় এমন প্রতিযোগিতা হয়েই থাকে। অপরাক্ষ অনৈতিকভাবে প্রজেক্টটা প্রায় চিনিয়ে নিয়েছিল। আমি রেগেছিলাম, কিন্তু খুন করার মতো বোকা আমি নই। ইন্সপেক্টর অভিক এবার মুখ খুলল, কিন্তু আপনার লোকেরা অপরাক্ষ মিত্র অফিসে হানা দিয়েছিল, তার ফাইলপত্র চুরি করার চেষ্টা করেছিল। আমাদের কাছে খবর আছে। জয়ন্তর চোয়াল শক্ত হয়ে গেল। সে বুঝতে পারল পুলিশ তার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে। হ্যাঁ, আমি ফাইলগুলো চেয়েছিলাম, কারণ অপরাক্ষ আমার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। জয়ন্ত চ্যাটার্জি আমাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অপরাক্ষ আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি ওকে ঘৃণা করতাম। ওর মৃত্যুতে আমার সুবিধা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে খুন করিনি। বুদ্ধিদা তীক্ষ্ণ চোখে জয়ন্তকে দেখছিল। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে অপরাক্ষর মৃত্যুর দিন আপনি কেন ওর সাথে দেখা করতে গেছিলেন? শেষ প্রস্তাবটা কি ছিল? জয়ন্ত একটা দীর্ঘ শ্বাস ফেলল। আমি ওর ব্ল্যাকমেলের কাছে নথি স্বীকার করতে গেছিলাম। আমি প্রজেক্ট উদয় থেকে সরে দাঁড়ানোর কথা বলতে গেছিলাম, কিন্তু ওর সেক্রেটারি প্রিয়াঙ্কা আমাকে ঢুকতে দিল না। বলল, স্যার দেখা করতে পারবেন না। আমি তখন ফিরে আসি। আপনার কথার কোনো প্রমাণ আছে? অভিক দত্ত প্রশ্ন করল। হ্যাঁ, আমার ড্রাইভার আছে। এছাড়া অফিসে সিসিটিভি ফুটেজও দেখতে পারেন। আমি ঠিক রাত 8টায় মিত্র ভিলা যাই এবং 8:15 মধ্যে ফিরে আসি। জয়ন্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। পুলিশ স্টেশন। অভিক জয়ন্ত চ্যাটার্জির অফিসের সিসিটিভি ফুটেজ আর তার ড্রাইভারের বয়ান মিলিয়ে দেখছে। সব কিছু জয়ন্তর কথার সাথে মিলিয়ে যাচ্ছে। অপরাক্ষর মৃত্যুর আনুমানিক সময়ে রাত 9টা থেকে 10টা। জয়ন্ত তার নিজের অফিসেই ছিল। অভিক দত্ত বদিদাকে ফোন করলো। বদিদা, জয়ন্ত চ্যাটার্জির অ্যালিবাই একেবারে নিশ্চিত। তাকে খুনি হিসেবে সন্দেহ করাটা মুশকিল। ফোনের এপাশে বদিদা একেবারে চুপ করে শুনল। তারপর বলল, হয়তো সে নিজে খুনটা করেনি অভিক, কিন্তু সে অনেক কিছু জানে। অপরাক্ষর ব্ল্যাকমেলের ফাইলটা কার কাছে ছিল সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। সম্ভবত প্রিয়াঙ্কা, অপরাক্ষর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই বিষয়ে সব জানে। আমি আর অভিক বদিদার সঙ্গে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে তার অ্যাপার্টমেন্টে গেলাম। প্রিয়াঙ্কা একজন মধ্যবয়সী শান্ত স্বভাবের মহিলা। অপরাক্ষ মিত্রের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত। কলিং বেল বাজানোর পরও দরজা খুলল না। বারবার বেলের শব্দ শুনে পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোক বেরিয়ে এলেন। আপনারা প্রিয়াঙ্কাকে খুঁজছেন? ও তো সকাল থেকে দরজা খুলছে না, ফোনও ধরছে না। আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। বদিদা অভিককে ইশারা করতেই সে কাঁধ দিয়ে দরজায় ধাক্কা মারতে শুরু করলো। কয়েকটা জোরদার ধাক্কার পর দরজাটা ভেঙে গেল। ভেতরে যা দেখলাম তাতে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে প্রিয়াঙ্কা। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন। চারপাশে জিনিসপত্র লণ্ডভণ্ড, যেন কেউ কিছু খোঁজার জন্য পুরো ঘর তছনছ করেছে। অভিক দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলো। বদিদা ঝুঁকে প্রিয়াঙ্কার পালস দেখলো। খুব ক্ষীণ, কিন্তু চলছে। ও এখনো বেঁচে আছে, বদিদা বলল। তার চোখ ঘরের চারদিকে ঘুরতে লাগলো। সে বুঝতে পারলো আমরা দেরি করে ফেলেছি। যে ফাইলটার জন্য জয়ন্ত চ্যাটার্জি মরিয়া ছিল, সেই ফাইলটা অপরাক্ষ মিত্রর তুরুপে তাস ছিল। সেই ফাইলটা খুঁজতেই প্রিয়াঙ্কার ওপরেই হামলা হয়েছে। বদিদা ঘরের মেঝেতে একটা জিনিস পড়ে থাকতে দেখলো, খুব ছোট,
প্রায় চোখেই পড়ে না। সে সাবধানে ওটা তুলে নিল। ওটা একটা শার্টের বোতাম, সাধারণ বোতাম নয়, ডিজাইনার শার্টের। আর সেই বোতামটা বদিদা সেদিনই দেখেছে অলোক মিত্রর শার্টে। বদিদার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। জয়ন্ত চ্যাটার্জি হয়তো খুনি নয়, কিন্তু সে অজান্তেই এমন একটা চাল চেলেছে যা পরিবারের ভিতরের কোনো একজনকে মরিয়া করে তুলেছে। প্রিয়াঙ্কার ওপর হামলাটা কি তাহলে অলোক করেছে, ব্ল্যাকমেইলের ফাইলটা হাতানোর জন্য? তদন্তের মোড় আবার ঘুরে গেল। এবার ফোকাস শুধু অতীত নয়, বর্তমানে লোভ আর ভয়ের দিকেও। আমি, বধিদা এবং অভিক হাসপাতালের করিডোরে বসে অপেক্ষা করছি। প্রিয়াঙ্কার অবস্থা এখন সংকটজনক। ডাক্তার জানিয়েছেন মাথায় গুরুতর আঘাত লেগেছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। অভিক অস্থিরভাবে পায়চারি করছে। অলোক মিত্র, আমি ভাবতেই পারছি না ছেলেটা এত নিচে নামতে পারে। নিজের বাবার বিশ্বস্ত কর্মচারীর উপর এইভাবে হামলা। বধিদা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তার হাতে সেই ডিজাইনার শার্টের বোতাম। শুধু টাকার জন্য একজন মানুষ কতটা মরিয়া হতে পারে তার কোনো সীমা নেই অভিক। অপরাক্ষ মিত্রর ব্ল্যাকমেইলের ফাইলটা হয়তো অলোকের জন্য জীবন মরণের প্রশ্ন ছিল। হতে পারে ওই ফাইলে জয়ন্ত চ্যাটার্জির পাশাপাশি তার নিজের কোনো কুকীর্তির প্রমাণও ছিল। এখন কি করবেন বদিদা? অলোককে সরাসরি অ্যারেস্ট করব বলল অভিক। বধিদা মাথা নাড়ল। না, আমাদের কাছে শুধু একটা বোতাম আছে যা পরোক্ষ প্রমাণ। ও সহজেই অস্বীকার করতে পারে। আমাদের আরো শক্ত প্রমাণ লাগবে। তার আগে পরিবারের জালের অন্য সুতোগুলো দেখতে হবে। বধিদার মনে পড়ল রুহি মিত্রর কথা, তার সেই রহস্যময় প্রেমিক কুন্তল রায়। এই ঘটনার সাথে তার কোনো যোগসূত্র নেই তো? কুন্তল রায় একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। তার গ্যালারিতে ঢুকতেই বধিদার চোখে পড়ল ক্যানভাসে আঁকা আধুনিক সব ছবি। কুন্তল নিজে একজন সুদর্শন এবং শান্ত স্বভাবের মানুষ। আমাদের দেখে সে একটুও অবাক হলো না। আমি জানতাম আপনারা একদিন আসবেন, কুন্তল শান্তভাবে বলল। রুহির ব্যাপারে জানতে চান তো? বধিদা বলল। আপনাদের সম্পর্কটা ঠিক কিসের মিস্টার রায়? কুন্তল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসার। আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি। অপরাক্ষর সাথে রুহির বিয়ের আগে থেকেই। কিন্তু রুহির বাড়ি থেকে জোর করে অপরাক্ষর সাথে ওর বিয়ে দেয়। রুহি কোনো দিনও সুখী ছিল না। অপরাক্ষের মৃত্যুর দিন আপনারা ফোনে কি কথা বলছিলেন? রুহি আমাকে জানাচ্ছিল যে সে অপরাক্ষকে ডিভোর্সের কথা বলবে বলে ঠিক করেছে। সে আর এই দম বন্ধ করা সম্পর্কটা বহে বেড়াতে পারছিল না। অপরাক্ষ তাকে ডিভোর্স দিলে সে বিপুল পরিমাণ খোরপোশ পেত। তাই টাকার জন্য তাকে খুন করার কোনো কারণ ওর নেই, বরং সে বেঁচে থাকলে ওর লাভ ছিল। কুন্তলের যুক্তিটা আমাদের কাছে ফেলে দেওয়ার মতো মনে হলো না, কিন্তু এটাও জানি মানুষ সবসময় যুক্তির পথে চলে না। আপনারা কি অপরাক্ষের মৃত্যুর পর দেখা করেছিলেন? কুন্তল মাথা নেড়ে বলল, না, আমি রুহিকে সময় দিতে চেয়েছিলাম। আমরা পুলিশ ইন্সপেক্টর অভিক দত্তের সঙ্গে অলোকের ঘরে তল্লাশি চালানোর জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হয়েছি। অলোক প্রচণ্ড রেগে গেলেও আটকাতে পারল না। অলোকের ঘরটা তার ব্যক্তিত্বের মতোই অগোছালো। দামি গ্যাজেট, ডিজাইনার পোশাক আর মদলে বোতলে ভর্তি। বধিদা অনুসন্ধানী দৃষ্টিতে সাবধানে সব দেখতে লাগলো। অভিক আলমারি খুলতেই এক ডিজাইনার শার্ট দেখতে পেল। অভিক একটা শার্ট বের করে দেখালো, যার একটা বোতাম নেই, বোতামের জায়গাটা ছেঁড়া। এই তো বদিদা, অভিক উত্তেজিত হয়ে বলল। অলোক ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। ওটা ওটা আমি পার্টিতে গিয়ে ছেড়ে ফেলেছি। আমি প্রিয়াঙ্কা আন্টির ওখানে যাইনি।
বধিদা অলোকের দিকে স্থির চোখে তাকালো। পার্টিতে? কোন পার্টিতে? কখন? অলোক আমতা আমতা করতে লাগলো। সে কোনো সদুত্তর দিতে পারল না। হঠাৎ আমাদের চোখ গেল অলোকের ল্যাপটপের দিকে। ল্যাপটপটা অন করা, স্ক্রিনে একটা বেটিং ওয়েবসাইটের পেজ খোলা, আর সেখানে দেখা যাচ্ছে গত রাতে একটা বড় অঙ্কের বাজি জিতেছে সে, প্রায় 20 লক্ষ টাকা। বধিদা বলল, আপনার তো টাকার অভাব মিটে গেছে অলোক, হঠাৎ করে এত টাকা করতে পেলেন? অলোকের মুখটা আতঙ্কে সাদা হয়ে গেল। সে বুঝতে পারল সে ফেঁসে গেছে। আমি আমি কিছু করিনি, সে তোত্তাতে তোত্তাতে বলল। আমি শুধু ফাইলটা নিতে গেছিলাম। পুলিশ স্টেশন, ইন্টারোগেশন রুম। অলোক মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। চাপের মুখে সে ভেঙে পড়ল। বাবা শুধু জয়ন্ত আঙ্কেলকে ব্ল্যাকমেল করছিল না, আমাকেও করছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কিছু ব্যক্তিগত ভিডিও বাবার হাতে চলে গেছিল, যা প্রকাশ পেলে আমার জীবন শেষ হয়ে যেত। বাবা বলেছিল যদি আমি জুয়া খেলা না ছাড়ি তাহলে ওটা ফাঁস করে দেবে। এই ফাইলটাতেই সব ছিল। তাই তুমি প্রিয়াঙ্কার উপর হামলা করলে? অভি কঠোর গলা করে প্রশ্ন করলো। না, আমি শুধু ফাইলটা চুরি করতে গেছিলাম। আমি যখন ওর ফ্ল্যাটে ঢুকি তখন দেখি আন্টি আগেই মাটিতে পড়ে আছে, ঘর লণ্ডভণ্ড। আমি ভয় পেয়ে যাই। ফাইলটা খুঁজে না পেয়ে আমি পালিয়ে আসি। আমার শার্টের বোতামটা হয়তো তখনই কোথাও পড়ে গেছে। আমি কাউকে মারিনি, বিশ্বাস করুন। অলোকের কথাগুলো সত্যি না মিথ্যে বোঝা কঠিন। সে যদি সত্যি বলে তাহলে প্রশ্ন ওঠে প্রিয়াঙ্কার উপর হামলাটা কে করেছে, অলোকের আগে সেখানে আর কে গিয়েছিল। আমরা বুঝতে পারলাম পরিবারের এই জালটা আরো অনেক বেশি জটিল। অপরাক্ষ মিত্র শুধু বাইরের শত্রুদের নয়, নিজের পরিবারের সদস্যদেরও নিয়ন্ত্রণ করতে ব্ল্যাকমেইল করে। রবি মিত্র ডিভোর্সের সিদ্ধান্ত, অলোকের মরিয়া হয়ে ফাইল খোঁজা, সবই অপরাক্ষের মৃত্যুর সাথে জড়িয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কার উপর হামলাকারী অন্য কেউ, এমন কেউ যে চায় না ওই ফাইলের সত্যিটা সামনে আসুক। তদন্ত আবার একটা চৌমাথায় এসে দাঁড়ালো। একদিকে প্রতিবিম্ব আর উদয় বাগচির 25 বছরের পুরনো রহস্য, অন্যদিকে মিত্র পরিবারের ভিতরে লোভ, ভয় আর বিশ্বাসঘাতকতার খেলা। আমরা অনুভব করলাম দুটো পথ হয়তো শেষ পর্যন্ত একটাই বিন্দুতে গিয়ে মিশেছে। বোর্ডের উপর এখন অনেকগুলো প্রশ্নচিহ্ন। প্রতিবিম্ব কে? উদয় বাগচির কি হয়েছিল? প্রিয়াঙ্কার উপর হামলাকারী কে? আমরা উদয় বাগচির পুরনো ফাইল নিয়ে বসেছি। 25 বছর আগের ধুলো পড়া কাগজে খুব বেশি তথ্য নেই, শুধু তার পরিবারের একটা পুরনো ঠিকানা পাওয়া গেছে, কলকাতার এক প্রান্তে এক জীর্ণ গলিতে। উদয় বাগচির কোনো ছবি নেই বদিদা? অভিক জিজ্ঞেস করলো। ফাইলের শুধু নাম আর ঠিকানা। বদিদা বোর্ডের দিকে তাকিয়ে ভাবছিল। অলোক যদি সত্যি বলে তাহলে প্রিয়াঙ্কার ওপর হামলাকারী সেই ব্যক্তি যে চায় না অপরাক্ষের ব্ল্যাকমেইলের ফাইলটা পুলিশের হাতে আসুক, এমন কেউ যার গোপন কথা ওই ফাইলে ছিল এবং যে অলোকের চেয়েও বেশি ধূর্ত। উত্তর কলকাতার একটা পুরনো গলি। বদিদা, অভিক আর আমি গাড়ি থেকে নেমে সরু গলিটার ভিতর ঢুকলাম। দুপাশে পুরনো শ্যাওলা ধরা বাড়ি, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ফাইল অনুযায়ী ঠিকানাটা খুঁজে বের করতে খুব একটা কষ্ট হলো না। একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজায় বাগচি নিবাস লেখা, নেম প্লেটটা প্রায় ক্ষয়ে গেছে। কলিং বেল বাজাতেই একজন বৃদ্ধা মহিলা দরজা খুললেন। তার মুখে বয়সের ছাপ আর চোখে গভীর বিষণ্ণতা। কাকে চাই? মহিলার কণ্ঠস্বর কাঁপা কাঁপা। আমরা পুলিশ থেকে আসছি, আপনি কি উদয় বাগচির কেউ হন? বদিদা বিনীত ভয়ে প্রশ্ন করল। মহিলা চমকে উঠলেন, তার চোখ ছলছল করে উঠল। আমি ওর
হতভাগিনী মা 25 বছর পর পুলিশ আমার ছেলের খোঁজ করতে এসেছে। সে কি বেঁচে আছে? উনি আমাদের বসার ঘরে নিয়ে গেলেন। ঘরের আসবাবপত্র পুরনো কিন্তু পরিপাটি। দেয়ালে উদয় বাগচির একটা সাদা কালো ছবি টাঙানো। হাসি খুশি স্বপ্নালু চোখের এক তরুণ। উদয়ের মা অনিতা দেবী কাঁদতে কাঁদতে তাদের ছেলের গল্প শোনাচ্ছেন। আমার উদয় খুব সরল ছিল। অপরাক্ষকে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করত। ব্যবসাটা দাঁড় করানোর জন্য ও নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিল। কিন্তু যখন লাভের সময় এলো, অপরাক্ষ ওকে সরিয়ে দিল। সরিয়ে দিল মানে? অপরাক্ষ পুরো ব্যবসাটা একা ভোগ করতে চেয়েছিল। উদয়ের রাজি না হওয়ায় ওদের মধ্যে ঝামেলা শুরু হয়। যেদিন আমার ছেলে হারিয়ে গেল, সেদিন সন্ধ্যায় অপরাক্ষের সাথে দেখা করতে গিয়েছিল। তারপর আর ফেরেনি। অনিতা দেবীর গলা কান্নায় বুঝে এলো। আমি যে জানি ওই অপরাক্ষী আমার ছেলেকে খুন করেছে। বদিদা শান্তভাবে জিজ্ঞাসা করল, উদয়বাবুর আর কোনো ভাই বোন বা আত্মীয় ছিল যিনি এই ঘটনার প্রতিশোধ নিতে পারেন? অনিতা দেবী মাথা নাড়ালেন। না, উদয়ই আমার একমাত্র সন্তান ছিল। ওর বাবাও এই শোক সহ্য করতে না পেরে কয়েক বছর পর মারা যান। আমাদের আর কেউ নেই। হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। তবে হ্যাঁ, উদয়ের একটা খুব কাছের মানুষ ছিল, নাম রোহন। অনেকটাই ছোট বয়সে। উদয়ে হারিয়ে যাওয়ার পর রোহন অনেকদিন আমাদের খোঁজ খবর নিয়েছিল। তারপর ও কোথাও যেন চলে গেল। রোহন, তার সম্পর্কে কিছু জানেন? বদিদা কান খাড়া হয়ে গেল। খুব বেশি না, এই শুধু জানি ও একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল। উদয়ই ছিল সব। রাতে আমরা বদিদার অফিসে ফিরে এসেছি। বদিদার মনটা খচখচ করছে। অনিতা দেবীর কথাগুলো তার মাথায় ঘুরছে। রোহন উদয়ের কাছের মানুষ, যে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। বদিদা আপন মনে বলল, এই কেসে অনাথ আশ্রমের উল্লেখ আমরা আগেও কোথাও পেয়েছি। অভিক কম্পিউটারে কিছু একটা খুঁজছিল। হঠাৎ সে উত্তেজিত হয়ে বলল, বদিদা, পেয়েছি। অপরাক্ষ মিত্রর ব্যাংক স্টেটমেন্টে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা একটা অনাথ আশ্রমে দান করা হতো। আশ্রমটার নাম ছায়ার ঠিকানা। বদিদার চোখ জ্বলে উঠল। অপরাক্ষ মিত্র অনাথ আশ্রমে দান করত? কেন? অপরাধবোধ থেকে, নাকি অন্য কোনো কারণ আছে? রোহন নামের কেউ কি ওই আশ্রমের সাথে যুক্ত? অভিক জিজ্ঞেস করলো। সেটাই তো খুঁজে বের করতে হবে অভিক। যদি রোহন উদয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাহলে সেই হতে পারে আমাদের সেই প্রতিবিম্ব। সে হয়তো এতদিন ধরে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। বদিদা বোর্ডের দিকে তাকালো। উদয় বাগচির ছবির পাশে সে লিখল রোহন। হঠাৎ অফিসের দরজায় কেউ নক করলো। একজন মধ্যবয়সী সাধারণ চেহারার লোক ঘরে ঢুকলো। তার চোখে মুখে উদ্বেগ। আপনি কি ডিটেকটিভ প্রতিশোধ চট্টোপাধ্যায়? লোকটি জিজ্ঞেস করলো। বলুন। আমার নাম শম্ভু ঘোষ। আমি অপরাক্ষ মিত্র পুরনো ড্রাইভার। 10 বছর আগে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। টিভিতে ওনার মৃত্যুর খবর দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না। একটা কথা আপনাকে জানার খুব দরকার। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। সে নিচু গলায় বলল, বহু বছর আগে এক রাতে আমি সাহেবকে শহরের বাইরের একটা
নির্জন জায়গায় নিয়ে গেছিলাম। সেখানে আরেকজন লোক ছিল, তাদের মধ্যে খুব ঝগড়া হয়, তারপর ধস্তাধস্তি। আমি গাড়িতে থাকে সবটা স্পষ্ট দেখিনি, কিন্তু এরপর সাহেব একাই ফিরে এসেছিলেন, আর তার জামায় রক্তের দাগ ছিল। সেই জায়গাটা কোথায় আপনার মনে আছে? বধিদার গলার স্বর কঠিন। হ্যাঁ স্যার, গঙ্গার ধারে একটা পুরনো পোড়ো বাড়ির কাছে। আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি। আমরা বুঝতে পারলাম একটা বিরাট ব্রেকথ্রুর সামনে দাঁড়িয়ে আছি। 25 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো সত্যি হয়তো এবার উঠে আসবে। অতীতের ছায়া এবার বর্তমানকে গ্রাস করতে চলেছে। ভোরের আলো ফোটার আগেই বদিদা, অভিক, আমি এবং পুলিশের একটা ছোট্ট টিম শম্ভু ঘোষকে নিয়ে সে নির্জন জায়গায় পৌঁছেছি। গঙ্গার ধারে ঘন জঙ্গলের মধ্যে একটা ভাঙা পুরো বাড়ি। পরিবেশটা গা ছমছমে। শম্ভু ঘোষ ভয়ে ভয়ে একটা নির্দিষ্ট জায়গা দেখালো। স্যার, এখানে সেই রাতে গাড়িটা দাঁড়িয়েছিল, আর ওই ঝোপটার আড়ালে ওখানেই সব হয়েছিল। ফরেন্সিক টিম জায়গাটা ঘিরে ফেলে অনুসন্ধান শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মাটির কিছুটা নিচ থেকে যা উদ্ধার হলো তা দেখে সবাই শিউরে উঠল। একটা পুরনো, প্রায় ক্ষয়ে যাওয়া মানিব্যাগ আর একটা মানুষের কঙ্কাল। মানিব্যাগের ভিতরে একটা পুরনো পরিচয়পত্র পাওয়া গেল, যার ছবিটা অস্পষ্ট হলেও নামটা পড়া যাচ্ছে, উদয় বাগচি। সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। অপরাক্ষ মিত্র তার পার্টনারকে খুন করে এখানেই পুঁতে দিয়েছিল। 25 বছরের পুরনো অপরাধ সামনে এলো। অভিজ্ঞ তো উত্তেজিত হয়ে বলল, তার মানে অপরাক্ষ মিত্র একজন খুনি ছিল, কিন্তু তাহলে তাকে কে খুন করলো? উদয় বাগচির হয়ে কেউ প্রতিশোধ নিচ্ছে? বদিদা কঙ্কাটার দিকে তাকিয়েছিল, তার মুখটা কঠিন। হ্যাঁ অভিক, আর সেই প্রতিশোধের আগুন এতটাই তীব্র যে সে 25 বছর ধরে অপেক্ষা করেছে। আমাদের সেই প্রতিবিম্ব খুব ঠান্ডা মাথার একজন পরিকল্পনাকারী। অফিসে ফিরে আসার পর থেকে বদিদা গভীরভাবে চিন্তামগ্ন। উদয় বাগচির কঙ্কাল পাওয়ার খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। মিত্র পরিবারে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বদিদা বোর্ডের দিকে তাকিয়ে ভাবছিল, উদয়ের কাছে মানুষ রোহণ, ছায়ার ঠিকানা অনাথ আশ্রম, অপরাক্ষের নিয়মিত ডোনেশন, সব কিছুর মধ্যে একটা যোগসূত্র আছে। অপরাক্ষ কি প্রায়শ্চিত্ত করার জন্য ওই আশ্রমে টাকা দিত, নাকি রোহনকে চেনার পরে তাকে টাকা দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করছিল? তার চিন্তায় বাধা পড়ল ফোনের রিংটোনে। একটা অজানা প্রাইভেট নম্বর থেকে ফোন এসেছে। বদিদা ফোনটা স্পিকারে দিয়ে তুলল। হ্যালো। ওপাশ থেকে ভেসে হলো একটা যান্ত্রিক বিকৃত কণ্ঠস্বর, যেন কোনো ভয়েস চেঞ্জার ব্যবহার করা হচ্ছে। ডিটেকটিভ বোধিসত্ত্ব, আপনি যা খোঁজার তা পেয়ে গেছেন, এবার থেমে যান। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু বদিদা শান্ত গলায় বলল, কে বলছেন? বিকৃত কণ্ঠস্বরটা হেসে উঠল, একটা শীতল ধাতব হাসি। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কার জীবন নিয়ে খেলছেন। অপরাক্ষ মিত্র তার পাপের শাস্তি পেয়েছে। এই কেসটা এখানে বন্ধ করে দিন, না হলে আপনার খুব কাছের কোনো মানুষের ক্ষতি হয়ে যাবে। কাছের মানুষ? বদিদার কপালে ভাঁজ পড়ল। সে একা মানুষ, তার তো কাছের বলতে রক্তের সম্পর্কে তেমন কেউই নেই। আপনার কি মনে আছে প্রতি জন্মদিনে একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনার জন্য কেক আসে? একটা ছোট্ট মেয়ে যে আপনাকে ম্যাজিক আঙ্কেল বলে ডাকে। বদিদার বুকের ভেতরটা ধরাস করে উঠল। ফোনটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। খুনি তার একমাত্র দুর্বলতার কথা জানে। অহনা একটা ছোট্ট অনাথ মেয়ে, যার সাথে বদিদার একটা গভীর মানসিক যোগ রয়েছে।
সে প্রতি মাসে চুপিসারে ওই অনাথাশ্রমের খরচ চালায় যেখানে অহনা থাকে। ফোনটা কেটে গেল। বুদ্ধিদা পাথর হয়ে বসে রইল। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুনি এত কিছু জানে কি করে? তার মানে খুনি তাকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছে। সে শুধু অপরাক্ষ মিত্র শত্রু নয়, সে বুদ্ধিদারও ছায়া সঙ্গী। বুদ্ধিদা আমাকে সঙ্গে নিয়ে পাগলের মতো গাড়ি চালিয়ে সেই অনাথ আশ্রমে পৌঁছালো যেখানে অহনা থাকে। আশ্রমের সঞ্চালিকা তাকে দেখে অবাক হলেন। প্রতিশোধ পাবেন আপনি হঠাৎ? অহনা কোথায়? ও ঠিক আছে তো? বুদ্ধিদার গলায় তীব্র উদ্বেগ। হ্যাঁ, ও তো বাগানে খেলছে, কিন্তু কি হয়েছে? বুদ্ধিদা ছুটে বাগানে গেল। দেখলো অহনা অন্য বাচ্চাদের সাথে হাসি খুশিভাবে খেলছে। তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। ম্যাজিক আঙ্কেল, তুমি এসেছো? বুদ্ধিদা তাকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তার ভয় কাটল না। খুনি তাকে বার্তা দিয়েছে অহনার জীবন বিপন্ন হতে পারে। ফিরে এসে বুদ্ধিদা অভিককে সবটা খুলে বলল। অভিক শুনে স্তম্ভিত। বুদ্ধিদা, এ তো সাংঘাতিক ব্যাপার। খুনি আপনার ব্যক্তিগত জীবনে নজর রাখছে। ওনার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমি সেটাই ভাবছি। তার চোখে মুখে ফুটে উঠেছে ক্লান্তি আর ক্রোধের মিশ্রণ। উনি ভেবেছে আমাকে ভয় দেখালে আমি পিছিয়ে যাব, কিন্তু ও ভুল করেছে। ও আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে আমার যে তারেও বাড়িয়ে দিয়েছে। বুদ্ধিদার টেবিলে চাপড় মেরে বলল, এই খুনিকে আমার চাই। পিয়াল, যে নামে সে প্রতিশোধ নিক না কেন, প্রতিবিম্ব বা অন্য কিছু, তার মুখোশ আমাকে খুলতেই হবে। সে আমার সাথে ব্যক্তিগত খেলা শুরু করেছে, শেষটাও আমাকেই করতে হবে। অভিক বুদ্ধিদার চোখের আগুন দেখতে পেল। সে জানে এই ডিটেকটিভ একবার খেপে গেলে কি করতে পারে। আমরা কি করব এখন? অভিক জিজ্ঞেস করল। ফোন কলটা ট্রেস করার চেষ্টা করো, আর ছায়ার ঠিকানা অনাথ আশ্রমের সব পুরনো রেকর্ড জোগাড় করো। আমাদের জানতে হবে রোহন নামের কেউ সেখানে ছিল কিনা, আর অপরাক্ষ মিত্র ডোনেশনের টাকা ঠিক কার কাছে যেত। বুদ্ধিদা বুঝতে পারলো খেলাটা এখন আর শুধু একটা খুনের তদন্ত নেই, এটা তার নিজের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। খুনি তার ছায়া হয়ে তাকে অনুসরণ করছে। তাকে সেই ছায়াকেই ধরতে হবে, না হলে সেই ছায়া তার সবচেয়ে প্রিয় আলোকে গ্রাস করে নেবে। হাসপাতালের বেডে শুয়ে আছে প্রিয়াঙ্কা। তার জ্ঞান ফিরেছে, কিন্তু সে এখনো খুব দুর্বল। মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে আতঙ্ক আর যন্ত্রণার ছাপ। পুলিশ তার কেবিনের বাইরে পাহারায় আছে। আমরা সাবধানে কেবিলে ঢুকলাম। প্রিয়াঙ্কা আমাদের দেখে কেঁপে উঠল। ভয় পাবেন না, আমরা আপনার নিরাপত্তার জন্য এসেছি। বুদ্ধিদা নরম গলায় বলল, আপনি কি আমাদের বলতে পারবেন সেদিন আপনার উপর কে হামলা করেছিল? প্রিয়াঙ্কার ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমি আমি তাকে চিনতে পারিনি। তার মুখ ঢাকা ছিল। সে শুধু একটাই কথা বারবার জিজ্ঞেস করছিল, ফাইলটা কোথায়? কোন ফাইল? অভিক প্রশ্ন করল। অপরাক্ষ স্যারের একটা লাল রঙের ফাইল ছিল। তাতে উনি কিছু গোপন তথ্য রাখতেন। স্যার মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যদি তার কিছু হয়ে যায় তাহলে ওই ফাইলটা যেন আমি একজন বিশ্বস্ত লোকের হাতে তুলে দিই। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। বুদ্ধিদা জিজ্ঞেস করলো, বিশ্বস্ত লোক? কে সে? স্যার নাম বলেননি, শুধু বলেছিলেন সময় হলে সে নিজেই আমার সাথে যোগাযোগ করবে। তার একটা সাংকেতিক পরিচয় আছে, প্রতিবিম্ব। আমরা একে অপরের দিকে তাকালাম। এ তো পুরো উলট পুরাণ। অপরাক্ষ মিত্র সেই প্রতিবিম্বকে ভয় পেত না, বরং সে বিশ্বাস করত। ডায়েরিতে লেখা কথাগুলোর তাহলে অন্য কোনো মানে ছিল। ফাইলটা এখন কোথায়? বুদ্ধিদা দ্রুত জিজ্ঞাসা করলো। আমি জানি না। হামলাকারী আমার বাড়ি তছনছ করেও সেটা পাইনি। আমি আগেই ওটা ওখান থেকে সরিয়ে দিই একটা
নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম, একটা ব্যাংকের লকারে। প্রিয়াঙ্কা হাঁপাতে হাঁপাতে বলল, স্যার মারা যাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম ফাইলটার জন্য আমার জীবন বিপদে পড়তে পারে। আমি ঠিক করেছিলাম আপনাদের সব জানাবো। আমরা কেবিল থেকে বেরিয়ে এলাম। বদিদার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। বুধিদা সব গুলিয়ে যাচ্ছে। অভিক বলল, ডায়েরিতে অপরাক্রম মিত্র লিখেছে প্রতিবিম্ব তার সব কিছু কেড়ে নিতে চায়, আর প্রিয়াঙ্কা বলছে অপরাক্রম মিত্র তাকে বিশ্বাস করত। কোনটা সত্যি? দুটোই সত্যি হতে পারে সবিক। বদিদা চিন্তিত মুখে বলল, হয়তো অপরাক্ষ আর প্রতিবিম্বর সম্পর্কটা ছিল খুব জটিল, ভালোবাসা আর ঘৃণার মতো। হয়তো অপরাক্ষ তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, আর প্রতিবিম্বকে সেই দায়িত্ব দিয়েছিল। কিন্তু তাহলে অপরাক্ষকে খুনটা কে করলো? আমি জিজ্ঞেস করলাম। এমন কেউ যে চায়নি ওই ফাইলের সত্যিটা সামনে আসুক, এমন কেউ যার পরিচয় ওই ফাইলে লেখা আছে। আমাদের এখনই ব্যাংকের লকারে যেতে হবে। ওই ফাইলটা হাতে পেলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। এই প্রিয়াঙ্কার নিরাপত্তা আরও বাড়াতে হবে। উনি যদি জানতে পারে যে ও বেঁচে আছে এবং আমাদের সাথে কথা বলেছে, তাহলে আবার হামলা করতে পারে। অভিক বলল, আমি ব্যবস্থা করছি। বদিদা বলল, কিন্তু তার মনে একটা অজানা আশঙ্কা কাজ করছিল। খুনি কি এত সহজে হাল ছেড়ে দেবে? হাসপাতালের বাইরে একটা চলমান গাড়ি। গাড়ির ভিতরে বসে আছে এক ছায়া মূর্তি। তার হাতে একটা দূরবীন, যা দিয়ে সে হাসপাতালের দিকে নজর রাখছে। সে আমাদের প্রিয়াঙ্কার কেবিন থেকে বেরিয়ে আসতে দেখল। তার মুখে ফুটে উঠল এক নিষ্ঠুর হাসি। সে ফোন বের করে একটা নম্বর ডায়াল করল। কাজটা শেষ করতে হবে, এবার যেন কোনো ভুল না হয়। সিটি হসপিটাল, পাওয়ার রুম। হাসপাতালে ইউনিফর্ম পরা এক লোক জরুরি কাজের অজুহাতে পাওয়ার রুমে প্রবেশ করল। তারপর সাবধানে ঘরের দরজা বন্ধ করে দিল। সে দ্রুত মেন পাওয়ার গ্রিডের দিকে এগিয়ে যায় এবং একটা নির্দিষ্ট তার কেটে দেয়। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে গেল। জেনারেটর চালু হতে কয়েক মুহূর্ত সময় লাগলো, কিন্তু এই কয়েক মুহূর্তের অন্ধকারই ছিল যথেষ্ট। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে প্রিয়াঙ্কার কেবিনের পাহারায় থাকা পুলিশ অফিসারটি করিডোরের পরিস্থিতি দেখতে বাইরে যায়। ঠিক তখনই এক ছায়ামূর্তি নিঃশব্দে ঘরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা কিছু বুঝে ওঠার আগেই তার মুখে বালিশ চাপা দেওয়া হয়। জেনারেটর চালু হয়ে আলো জ্বলে ওঠার পর পুলিশ অফিসারটি ঘরে ফিরে এসে দেখে প্রিয়াঙ্কার নিথর দেহ বিছানায় পড়ে আছে। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। অদূরে করিডোরের শেষে একটা ছায়া মিলিয়ে গেল। আমরা ব্যাংকের দিকে যাওয়ার জন্য সবে গাড়িতে উঠেছি, তখনই অভিকের ফোনে কল এলো। খবরটা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বদিদা, সর্বনাশ হয়ে গেছে। প্রিয়াঙ্কা খুন হয়েছে। বদিদা স্টিয়ারিংয়ে সজোরে একটা ঘুষি মারল। তার চোখ রাগে হতাশায় জ্বলে উঠল। আমরা দেরি করে ফেললাম। আমরা জানতাম প্রিয়াঙ্কা বিপদে আছে, তবুও তাকে বাঁচাতে পারলাম না। খুনি আমাদের চেয়ে এক ধাপ এগিয়েছিল। সে আমাদের তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীকেই সরিয়ে দিল। বদিদা গাড়ি ঘুরিয়ে হাসপাতালের দিকে ছুটল। তার মাথায় তখন একটাই চিন্তা, খুনি শুধু ধূর্ত বা নিষ্ঠুর নয়, সে সিস্টেমের ভিতরেও প্রবেশ করতে পারে। হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। দ্বিতীয় এই আঘাত প্রমাণ করে দিল আমরা এক অদৃশ্য ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে লড়ছি, যে শত্রু আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। এখন আমাদের হাতে একটাই সূত্র, সেই ব্যাংকের লকার। কিন্তু সেই লকার পর্যন্ত পৌঁছানো কি আদৌ সহজ হবে?
অফিস জুড়ে কম্পিউটার মনিটরের আলো আর কিবোর্ডের এক টানা শব্দ। অভিজ্ঞত তার সেরা টিমকে নিয়ে বসেছে। তাদের সামনে একটাই লক্ষ্য, প্রিয়াঙ্কার ব্যাংকের লকারের তথ্য উদ্ধার করা। প্রিয়াঙ্কার নামে শহরের কোনো ব্যাংকেই কোনো লকার নেই। একজন অফিসার হতাশ হয়ে বলল, আমরা সব রেকর্ড চেক করেছি। অভিজ্ঞের কপালে চিন্তার ভাঁজ। এটা অসম্ভব। প্রিয়াঙ্কা মিথ্যা বলার মতো অবস্থায় ছিল না। নিশ্চয়ই অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে লকারটা নেওয়া হয়েছে। বদিদা আর আমি পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। বদিদার মাথায় অন্য একটা চিন্তা ঘুরছে। তবে প্রিয়াঙ্কা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি জানতেন যে তার জীবনের ঝুঁকি আছে, তাই তিনি সরাসরি নিজের নামে লকার নেবেন না। তিনি এমন কোনো কোড বা ক্লু রেখে গেছেন যা শুধু সঠিক মানুষই বুঝতে পারবে। কিন্তু কি ক্লু? অপরাক্ষ মিত্রর অফিস, বদিদা বলল। প্রিয়াঙ্কার ডেস্ক, সেখানে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমরা আবার মিত্র কর্পোরেশনের অফিসে পৌঁছালাম। প্রিয়াঙ্কার ডেস্কটা পুলিশ আগেই সিল করে দিয়েছিল। আমরা সিল খুলে তল্লাশি শুরু করলাম। ডেস্কের ডয়ারে ফাইলপত্র, স্টেশনারি ছাড়া তেমন কিছুই নেই। বদিদার চোখ পড়ল ডেস্কের উপর রাখা একটা ছোট্ট ইলেকট্রনিক ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখে লাল দাগ দেওয়া, অপরাক্ষ মৃত্যুর ঠিক পরের দিন। সেই তারিখের পাশে শুধু দুটো শব্দ লেখা, ছায়ার ঠিকানা। ছায়ার ঠিকানা? আমি বলে উঠলাম, সেই অনাথ আশ্রমের নাম যেখানে অপরাক্ষ মিত্র টাকা পাঠাতো। বদিদা ক্যালেন্ডারটা হাতে তুলে নিল। প্রিয়াঙ্কা আমাদের একটা পথ দেখাচ্ছে পিয়াল। ব্যাংকের লকারের সাথে এই অনাথ আশ্রমের কোনো সংযোগ আছে। বদিদা, অভিক আর আমি সেই অনাথ আশ্রমে পৌঁছাই। আশ্রমটি শহরের বাইরে, বেশ শান্ত আর সুন্দর পরিবেশে অবস্থিত। আশ্রমের পরিচালক একজন সৌম্যদর্শন বৃদ্ধ, মিস্টার কর্মকার, আমাদের স্বাগত জানালেন। অপরাক্ষ মিত্র আমাদের অন্যতম প্রধান দাতা ছিলেন, মিস্টার কর্মকার বললেন। তার মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। বদিদা সরাসরি জিজ্ঞাসা করল, রোহন নামে কাউকে চেনেন যে অনেক বছর আগে এই আশ্রমে ছিল? মিস্টার কর্মকার একটু ভেবে বললেন, রোহন? হ্যাঁ, মনে পড়েছে। খুব মেধাবী আর শান্ত ছেলে ছিল, কিন্তু বছর পুরনো আগে সে আশ্রম ছেড়ে চলে যায়। তারপর আর তার কোনো খোঁজ পাইনি। অপরাক্ষ মিত্রর পাঠানো টাকা কিভাবে ব্যবহার করা হতো? অভিক প্রশ্ন করল। তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। সেই অ্যাকাউন্ট থেকে আমরা আশ্রমের খরচ চালাতাম। অভিক সেই অ্যাকাউন্ট নম্বরটা চেয়ে নিল। তার সাইবার টিমের কাছে নম্বরটা পাঠাতেই কয়েক মিনিটের মধ্যে উত্তর এলো। অভিক অবাক হয়ে আমাদের দিকে তাকালো। বদিদা, এটা কোনো সাধারণ সেভিংস অ্যাকাউন্ট নয়। এটা একটা কর্পোরেট ট্রাস্ট অ্যাকাউন্ট, যার সাথে একটা ব্যাংকের লকার ফেসিলিটি যুক্ত আছে। আমরা বুঝে গেলাম, সঠিক জায়গায় পৌঁছেছি। প্রিয়াঙ্কা নিজের নামে নয়, আশ্রমের ট্রাস্টের নামে লকারটা নিয়েছিল, যাতে কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু লকারটা খোলার জন্য দুটো চাবি আর একটা পাসওয়ার্ড লাগবে, মিস্টার কর্মকার জানালেন। একটা চাবি আমার কাছে আছে, অন্য চাবিটা আর পাসওয়ার্ড অপরাক্ষবাবুর কাছেই থাকতো। বদিদা আর আমি অভিককে সঙ্গে নিয়ে আবার সেই স্টাডি রুমে ফিরে এসেছি, যেখান থেকে সব কিছু শুরু। অপরাক্ষ মিত্রর চাবি বা পাসওয়ার্ড কোথায় থাকতে পারে? বদিদা ঘরের চারদিকে তাকাতে লাগলো। তার চোখে পড়ল দেয়ালের একটা বড় ছবির উপর। ছবিতে অপরাক্ষ মিত্র তার প্রিয় কুকুর টাইগারের সাথে দাঁড়িয়ে আছেন। অভিক, অপরাক্ষের মৃত্যুর সময় তার পকেটে কি কি পাওয়া গিয়েছিল? অভিক তালিকাটা বের করে দেখালো। ওয়ালেট, রুমাল আর একটা চাবিটি। তাতে বাড়ি আর গাড়ির চাবি ছিল। অন্য কোনো চাবি ছিল না? না। বদিদার দৃষ্টি আবার ছবির দিকে গেল। মানুষ তার সবচেয়ে গোপন জিনিসের পাসওয়ার্ড বা চাবি তার সবচেয়ে প্রিয় কিছুর সাথে জড়িয়ে রাখে। অপরাক্ষ মিত্রের সবচেয়ে প্রিয় ছিল তার কুকুর টাইগার। সে ছবির ফ্রেমটা সাবধানে দেয়াল থেকে নামালো। ফ্রেমের পিছনে একটা ছোট খাপ আটকানো,
আর ভিতরে রয়েছে দ্বিতীয় চাবিটা। চাবি তো পাওয়া গেল, কিন্তু পাসওয়ার্ড? অভিক বলল। বদিদা মৃদু হাসলো। সেটা হয়তো এখানে কোথাও আছে। বদিদা অপরাক্ষ মিত্র ডেস্কের দিকে এগিয়ে গেল। ডেস্কের উপর একটা দামি পেপার ওয়েট রাখা। পেপার ওয়েটের নিচে খোদাই করে একটা তারিখ লেখা, 21/10/1971। এই তারিখটার বিশেষত্ব কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এটা উদয় বাগচির জন্মদিন, বদিদা শান্তভাবে বলল। আমার আর্কাইভ ঘাটতে গিয়ে দেখেছিলাম অপরাক্ষ মিত্র তার পার্টনারের জন্মদিনের তারিখটাকে হয়তো পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করত। এটা হয়তো তার অপরাধ বোধের একটা চিহ্ন। সব কিছু হাতে পেয়ে অভিক তার ল্যাপটপ খুলল। তার মনে হলো খুনি নিশ্চয়ই তাদের উপর নজর রাখছে। সে হয়তো ব্যাংকের সিস্টেমেও হ্যাক করার চেষ্টা করতে পারে। অভিক দ্রুত ব্যাংকের ডিজিটাল সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করতে শুরু করলো। আর যা দেখলো তাতে সে চমকে উঠল। কেউ একজন বাইরের আইপি অ্যাড্রেস থেকে বারবার লকার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে। বদিদা, খুনি আমাদের থেকে মাত্র কয়েক কদম পেছনে। সেও পাসওয়ার্ডটা খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের এক্ষুনি ব্যাংকে যেতে হবে। আমরা বুঝতে পারলাম এটা শুধু একটা তদন্ত নয়, এটা সময়ের বিরুদ্ধে একটা দৌড়। একটা ডিজিটাল গোলকধাঁধায় আমরা আটকে পড়েছি, যার প্রতিটা মোড়ে বিপদ অপেক্ষা করছে। একদিকে আমরা যেমন সমাধানের দিকে এগোচ্ছি, অন্যদিকে খুনিও আমাদের খুব কাছে চলে আসছে। বধিদা, অভিক, আমি আর আশ্রমের পরিচালক মিস্টার কর্মকার ব্যাংকের ভল্টের সামনে দাঁড়িয়ে আছি। ব্যাংকের ম্যানেজার তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভেতরে নিয়ে এসছেন। অভিক দত্তের সাইবার টিম বাইরে থেকে ডিজিটাল সিস্টেম মনিটর করছে, যাতে কোনো রকম হ্যাকিংয়ের চেষ্টা হলে তারা রুখতে পারে। মিস্টার কর্মকর তার চাবিটা লাগালেন। বধিদা অপরাক্ষ মিত্র চাবিটা লাগালো। সবশেষে অভিক কাপা কাপা হাতে পাসওয়ার্ডটা টাইপ করলো, 21101971। একটা যান্ত্রিক শব্দের সাথে সাথে লকাটা খুলে গেল। ভেতরে মাত্র একটা জিনিসই রাখা আছে, একটা মাঝারি আকারের লাল রঙের ফাইল। বদিদা সাবধানে ফাইলটা বের করে আনলো। আমার বুকের ভেতরটা উত্তেজনায় ঠিপ ঠিপ করছে। এতগুলো মৃত্যু, এত ষড়যন্ত্র, সব কিছুর উত্তর হয়তো এই ফাইলটার ভিতরেই আছে। ইন্সপেক্টর অভিকের অফিসের দরজা বন্ধ। অভিক, বধিদা আর আমি ছাড়া আর কেউ নেই। বধিদা ফাইলটা খুলল। ভেতরে কয়েকটি পুরনো কাগজ, একটা হলফনামা, কয়েকটা ছবি আর একটা ছোট্ট ডায়েরি। প্রথমে বধিদা হলফনামাটা পড়ল। সেটা অপরাক্ষ মিত্র সই করা একটা স্বীকারোক্তি। সেখানে সে নিজের হাতে লিখেছে যে 1995 সালে ব্যবসার লোভে সে তার পার্টনার উদয় বাগচিকে খুন করেছিল। সে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে, যা শম্ভু ঘোষের কথার সাথে হুবহু মিলে যায়। তার মানে অপরাক্ষ মিত্র সত্যি খুঁজেছিল, অভিক বলল। কিন্তু এই ফাইলটা সে নষ্ট না করে রেখে দিয়েছিল কেন? বধিদা ডায়েরিটা খুলল। এটা অপরাক্ষ মিত্র লেখা নয়, হাতের লেখাটা অন্য কারোর। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার বাবার জন্য ন্যায় চাই, প্রতিবিম্ব। বধিদা ডায়েরিটা পড়তে শুরু করলো। আর যত পড়তে লাগলো, আমাদের চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে যেতে লাগলো। ডায়েরিটা লিখেছে উদয় বাগচির সন্তান। তার যখন 5 বছর বয়স, তখন তার বাবা হারিয়ে যায়। তার মা শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। অপরাক্ষ মিত্র তাদের ভয় দেখিয়ে শহর ছাড়তে বাধ্য করে। তারা পরিচয় গোপন করে এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। ছোটবেলা থেকেই সে তার বাবার অন্তর্ধারের আসল সত্যিটা জানতে পারে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। বড় হয়ে সে কলকাতায় ফিরে আসে। তার লক্ষ্য ছিল দুটো: এক, অপরাক্ষ মিত্রের কুকীর্তির প্রমাণ জোগাড় করা, এবং 2, তাকে আইনের হাতে তুলে দেওয়া। সে নিজের পরিচয় গোপন করে প্রতিবিম্ব নামে অপরাক্ষ মিত্রের জীবনে প্রবেশ করে।
ডায়েরিতে লেখা আছে, আমি অপরাক্ষ মিত্রকে ভয় দেখাতে শুরু করি, তার পুরনো পাপের কথা মনে করিয়ে দিই। প্রথমে সে আমাকে শত্রু ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে আমি তার মধ্যে অপরাধ বোধ জাগিয়ে তুলতে সক্ষম হই। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। সে আমাকে কথা দেয় যে সে আমার বাবার নামে তৈরি করা ট্রাস্টে সম্পত্তির একটা বড় অংশ দান করবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এই লায়ল ফাইলটা সে আমার হাতে তুলে দেওয়ার জন্যই তৈরি করেছিল। তার মানে প্রতিবিম্ব অপরাক্ষ মিত্রকে খুন করতে চায়নি? অভিক অবাক হয়ে বলল, সে তো শুধু ন্যায় চেয়েছিল, তাহলে খুনটা কে করলো? বদিদা ফাইলের বাকি কাগজগুলো দেখতে লাগলো। সেখানে অপরাক্ষ মিত্রর কিছু অবৈধ ব্যবসার প্রমাণ ছিল, যার সাথে শহরের আরও কিছু প্রভাবশালী লোক জড়িত। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা ছিল একটা ছবির পিছনে। ছবিটা ছায়ার ঠিকানা অনাথ আশ্রমের একটা অনুষ্ঠানের। ছবিতে অপরাক্ষ মিত্র আশ্রমের বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে এক তরুণ। বদিদার চোখ ছেলেটার দিকে আটকে গেল। ছবির পিছনে নাম লেখা রোহন। রোহন? বদিদা বলে উঠল, তাহলে কি রোহনই প্রতিবিম্ব? কিন্তু ডায়েরির শেষ পাতাটা পড়তেই আমাদের সব ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। অপরাক্ষ মিত্র যেদিন আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়, সেদিনই তাকে খুন করা হয়। আমি জানি এই খুনটা কে করেছে। এমন একজন যে চায়নি অপরাক্ষের পাপের কথা সামনে আসুক, কারণ অপরাক্ষের পাপের সাথে তার নিজের পাপও জড়িয়ে আছে। সে শুধু অপরাক্ষকে খুন করেই থামেনি, সে প্রিয়াঙ্কাকেও খুন করেছে, কারণ প্রিয়াঙ্কার সত্যিটা জানত। এখন সে আমাকে খুঁজছে এই ফাইলটার জন্য। ডায়েরির শেষ লাইনে লেখা ছিল, আমার পরিচয়টা খুব আশ্চর্যজনক। আমি উদয় বকচির সন্তান, আর আমার মা হলেন। লাইনটা এখানেই শেষ। বাকি অংশটা কালি দিয়ে এমনভাবে কেটে দেওয়া যে পড়ার উপায় নেই। আমার মাথা ঝিমঝিম করে উঠল। প্রতিবিম্ব উদয় বাগচির সন্তান, তার মানে রোহন নয়? অভিক বলল, কিন্তু ডায়েরি অনুযায়ী প্রতিবিম্ব একজন পুরুষ যে নিজেকে বাবার সন্তান বলছে। না অভিক। বদিদা ডায়েরি হাতের লেখার দিকে তাকিয়ে বলল। বদিদার চোখের সামনে ভেসে উঠল কয়েকটা মুখ। রুহি মিত্র, প্রিয়াঙ্কা, আর কে হতে পারে? উদয় বাগচির স্ত্রী কোথায়? তার মেয়ে কে? সে ফাইলের ভিতর থেকে একটা ছোট ভাঁজ করা কাগজ খুঁজে পেল। কাগজটা খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা শুকনো শিউলি ফুল, ঠিক সেই রকম ফুল যা অপরাক্ষ মিত্র লাশের পাশে পাওয়া গিয়েছিল। আর ফুলের নিচে পেন্সিলে একটাই শব্দ লেখা, মা। বদিদা বুঝতে পারল প্রতিবিম্ব কোনো একজন ব্যক্তি নয়, এটি একটি পরিচয়ের আড়াল। কিন্তু আসল ব্যক্তি কে, আর খুনিই বা কে? দুটো রহস্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতিবিম্বকে খুঁজে বের করতে পারলেই হয়তো আসল খুনির পরিচয় পাওয়া যাবে। আমাদের অফিসের বোর্ডে বিশৃঙ্খলভাবে ছড়ানো ছবি, নোট আর তথ্যের জাল। বদিদা এক কাপ কফি হাতে বোর্ডের সামনে পায়চারি করছে। তার ঘুম উড়ে গেছে। আমি একটা চেয়ারে বসে ঝিমুচ্ছি। বদিদা আপন মনে কথা বলছে। বাবু বেয়াল, উদয় বাগচির একটা মেয়ে আছে যে প্রতিবিম্ব সেজে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সে খুনি নয়, খুনে অন্য কেউ। এমন কেউ যে অপরাক্ষর আত্মসমর্পণের কথা জেনে গিয়েছিল এবং তাকে থামিয়ে দিতে চেয়েছে। কার এমন মোটিভ থাকতে পারে বদিদা? আমি ঘুম জড়ানো গলায় বললাম। এমন কারো যার অপরাক্ষর পতনে সবচেয়ে বেশি ক্ষতি হতো, অথবা যার নিজের কোনো ভয়ঙ্কর গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল। বদিদা বোর্ডের দিকে তাকালো। তার চোখ রুহি মিত্র, অলোক মিত্র এবং জয়ন্ত চ্যাটার্জির ছবির উপর ঘুরতে লাগলো। এই জয়ন্ত চ্যাটার্জি? অভিক বলল, অপরাক্ষ আত্মসমর্পণ করলে
তার ব্ল্যাকমেইলের খেলা শেষ হয়ে যেত। কিন্তু তাতে তো জয়ন্ত লাভই হতো। অলোক মিত্র, প্রতিদা ভাবল, বাবার মৃত্যুতে সে আর্থিকভাবে লাভবান হয়নি, কিন্তু তার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হওয়ার ভয় ছিল। আর রুহি মিত্র, বদিদা রুহির ছবির দিকে তাকিয়ে থেমে গেল। তার মোটিভ কি? ডিভোর্স চেয়েছিল, খোরপোশ পেত। অপরাক্ষ মারা গেলে তো তার কিছুই পাওয়ার কথা নয়। হঠাৎ বদিদার মাথায় বিদ্যুৎ খেলে গেল। সে দ্রুত বোর্ডের কাছে গিয়ে কয়েকটা সূত্রকে এক লাইনে সাজাতে শুরু করলো। এক, শুকনো শিউলি ফুল অপরাক্ষ মিত্র লাশের পাশে পাওয়া গিয়েছিল। ফাইলের ভিতরেও একটা পাওয়া গেল, যার নিচে লেখা মা। শিউলি ফুল শরতের প্রতীক। উদয় বাগচির জন্মদিন ছিল শরতে। এই ফুলটা কি তাহলে উদয়ের স্মৃতির প্রতীক? 2, প্রতিবিম্ব, একজন নারী, উদয় বাগচির কন্যা। তার মা কোথায়? ডায়েরিতে তার মায়ের পরিচয় কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে কেন? 3, রুহি মিত্র। তার চোখে জল ছিল না, আচরণ ছিল অস্বাভাবিক রকমের শান্ত। তার পুরনো প্রেমিক কুন্তল রায় বলেছে রুহির বাবা জোর করে অপরাক্ষর সাথে তার বিয়ে দিয়েছিলেন। কেন? এমন কি কারণ ছিল যে একজন শিল্পপতি তার মেয়েকে অপরাক্ষর মতো একজন উচ্চাকাঙ্ক্ষী যুবকের সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন? 4, রোহন। ছায়ার ঠিকানা অনাথ আশ্রমের সেই ছেলে যার সাথে উদয়ের চেহারার মিল আছে। সে কোথায় উধাও হয়ে গেল? বদিদা আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ উত্তেজনায় জল করছে। পেয়াল, আমরা গোড়া থেকেই একটা মস্ত বড় ভুল করে আসছি। কি ভুল বদিদা? আমরা ধরে নিয়েছি উদয় বাগচি শুধু একটাই সন্তান ছিল, তার মেয়ে অর্থাৎ প্রতিবিম্ব। কিন্তু যদি তার 2টো সন্তান থাকে? অভিক অবাক হয়ে গেল। এই 2টো সন্তান? হ্যাঁ, ভাবো, উদয় বাগচির একটা ছেলে আর একটা মেয়ে ছিল। যমজ হতে পারে। বাবা খুন হওয়ার পর মা তাদের নিয়ে পালিয়ে যায়। পরিচয় গোপন করে বেঁচে থাকার জন্য মা হয়তো ছেলে আর মেয়েকে আলাদা করে দেয়। মেয়েকে নিজের কাছে রাখে আর ছেলেকে পাঠিয়ে দেয় কোনো অনাথ আশ্রমে, যাতে কেউ তাদের খুঁজে না পায়। রোহন, অভিকের মুখ দিয়ে বেরিয়ে এলো, উদয় বাগচির ছেলে? সার্টেনলি, বদিদা বলল। রোহন আর প্রতিবিম্ব ভাই বোন, তারা দুজনে মিলেই তাদের বাবার মৃত্যুর প্রতিশোধের পরিকল্পনা করেছিল। রোহন ছায়ার ঠিকানা আশ্রম থেকে অপরাক্ষের উপর নজর রাখত, আর তার বোন অন্য কোনো পথে অপরাক্ষর জীবনে প্রবেশ করেছিল। বদিদার মাথা দ্রুত কাজ করতে শুরু করলো। এখন শেষ প্রশ্ন, উদয় বাগচির স্ত্রীকে কে সেই মা যাকে তার সন্তানরা শিউলি ফুল দিয়ে স্মরণ করে? সে দ্রুত তার ফোন বের করে ইন্টারনেটে কিছু খুঁজতে শুরু করলো। পুরনো আর্কাইভ, ব্যবসায়িক পত্রিকার পাতা। সে খুঁজছিল উদয় বাগচির বিয়ের খবর বা তার স্ত্রীর কোনো ছবি, কিন্তু কিছুই পেল না। হঠাৎ তার মনে পড়ল কুন্তল রায়ের কথা। রুহির বাবা জোর করে অপরাক্ষর সাথে বিয়ে দেন। অভিক, এখনই রুহি মিত্রর বাবার পরিচয় খুঁজে বের করো। তার নাম কি, তিনি কি করতেন, সব কিছু। অভিক দ্রুত কম্পিউটারে কাজ শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই সে তথ্য পেয়ে গেল। রুহি মিত্র বাবা শুভেন্দু ভট্টাচার্য একজন মাঝারি মাপের ব্যবসায়ী ছিলেন। 25 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যান। তার স্ত্রীর নাম কি? বদিদার কণ্ঠস্বর কেঁপে উঠল। অভিক স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, শিক্ষা ভট্টাচার্য, কিন্তু তিনি বিয়ের আগে মারা গেছিলেন। রুহি মিত্রর মা তার জন্মের সময় মারা যান। বদিদা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। তার থিওরি কি তাহলে ভুল? কিন্তু পরক্ষণে অভিক চিৎকার করে উঠল, ওয়েট ফর মোমেন্ট, এখানে একটা অসঙ্গতি আছে। পাবলিক রেকর্ডে রুহির মা মৃত, কিন্তু আমি শুভেন্দু ভট্টাচার্যের একটা পুরনো ব্যক্তিগত ডায়েরির ডিজিটাল কপি পেয়েছি, যা পুলিশ আর্কাইভ থেকে পাওয়া।
সেখানে তিনি লিখছেন যে তার স্ত্রী শিখা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন কারণ শিখার সাথে অন্য একজনের অবৈধ সম্পর্ক ছিল। বধিতা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। কার সাথে? অভিক দত্ত কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, উদয় বাগচির সাথে। বধিদার চোখের সামনে সব জট খুলে গেল। শিখা ভট্টাচার্যই উদয় বাগচির স্ত্রী। রুহি তাহলে শুভেন্দুর মেয়ে নয়, সে উদয় বাগচির মেয়ে, আর রোহন তার যমজ ভাই। উদয় খুন হওয়ার পর শিখা তার 2 সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে কোনো এক পরিস্থিতিতে অপরাক্ষ মিত্র তাকে খুঁজে পায় এবং ব্ল্যাকমেইল করে। হয়তো রোহনের জীবননাশের হুমকি দিয়ে সে শিখাকে বাধ্য করে তার মেয়ে রুহিকে তার সাথে বিয়ে দিতে। অপরাক্ষ হয়তো ভেবেছিল উদয়ের মেয়েকে নিজের স্ত্রী করে চোখের সামনে রাখলে সে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। রুহি মিত্রের প্রতিবিম্ব সে তার বাবার হত্যাকারীর ঘরে এতদিন ধরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছিল। সেই অপরাক্ষকে মানসিকভাবে দুর্বল করে আত্মসমর্পণে রাজি করিয়েছিল। কিন্তু খুনটা তাহলে কে করলো? অভিক প্রায় ফিসফিস করে বলল। বধিদার মুখটা কঠিন হয়ে গেল। খুনি সেই যে এই পুরো সত্যটা জানতো এবং চাইনি যে এটা প্রকাশ হোক। সে অপরাক্ষর পতনের পর মৃত্যু সাম্রাজ্যের দখল নিতে চেয়েছিল, কিন্তু তার পথে বাধা ছিল রুহি এবং ওই লাল ফাইল। তার চোখের সামনে ভেসে উঠল একটাই মুখ, এমন একজন যে প্রথম থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিল এবং বারবার অন্যদের দিকে আঙুল তুলছিল। বেয়াল, অভিক, তৈরি হও। বধিতা বলল, খুনিকে ধরার জন্য আমাদের একটা ফাঁদ পাততে হবে এবং সেই ফাঁদে সে পা দিতে বাধ্য। আমরা সারা রাত ধরে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করলাম। বোর্ডের উপর এখন শুধু একটাই নাম লেখা, যার পাশে একটা বড় প্রশ্ন চিহ্ন। এই প্ল্যানটা খুব ঝুঁকিপূর্ণ বদিদা, অভিক বলল। যদি খুনি আমাদের চাল ধরে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। বধিদা কফির কাপে চুমুক দিয়ে বলল, আত্মবিশ্বাসী অপরাধী সবসময় নিজের বুদ্ধির উপর অতিরিক্ত ভরসা করে অভিক, আর সেখানেই সে ভুলটা করে। আমরা ওর অহংকারকে কাজে লাগাবো। বধিদা তার এক বিশ্বস্ত সাংবাদিক বন্ধুকে ফোন করলো। শোনো, আমি তোমাকে একটা খবর দিচ্ছি। এটা আজকের ব্রেকিং নিউজ হবে, কিন্তু খবরটা এমনভাবে পরিবেশন করতে হবে যেন তোমরা পুলিশের সূত্র থেকে এটা লিক পেয়েছো। ফোনের ওপাশের কথা সবটা শুনে বধিদা ফোন রাখলো। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, ভাত পাতা হয়ে গেছে, এবার শুধু শিকারের জন্য অপেক্ষা করার পালা। শহরের সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হতে শুরু করলো। অপরাক্ষ মিত্র হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশের হাতে এলো অপরাক্ষ মিত্রর গোপন ডায়েরি। জানা গেছে মৃত্যুর আগে অপরাক্ষ তার খুনিকে চিহ্নিত করে গেছেন। পুলিশ সূত্রে খবর, আজ সন্ধ্যায় ডিটেকটিভ বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় মিত্রভিলায় পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠদের সামনে সেই ডায়েরির তথ্য প্রকাশ করবেন। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মিত্রভিলার সামনে আবার মিডিয়ার ভিড়। রুহি মিত্র, অলোক মিত্র, জয়ন্ত চ্যাটার্জি সবাই এই খবরে স্তম্ভিত। বধিদা, অভিক আর আমি অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। আমাদের ভাবভঙ্গি খুব স্বাভাবিক রেখেছি, কারণ আমরা জানি আমাদের উপর নজর রাখা হচ্ছে। আপনারা কি সত্যি কোনো ডায়েরি পেয়েছেন বদিদা? অভিক গাড়িতে বসতে বসতে নিচু গলায় জিজ্ঞেস করলো। না। বধিদা মুচকি হেসে বলল, ডায়েরিটা হলো টোপ, আসলে খেলাটা তো অন্য জায়গায়। আমাদের গাড়ি মিত্রভিলার দিকে রওনা দিল, কিন্তু আমরা তখনও জানতাম না একটা কালো গাড়ি নিঃশব্দে আমাদের অনুসরণ করছে। গাড়িটা যখন একটা ফাঁকা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই কালো গাড়িটা তীব্র গতিতে এসে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারল, আর আমাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। অভিক কোনো ক্রমে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে রেলিংয়ে ধাক্কা লাগা ঠিক আগে থামিয়ে দিল
কিন্তু পিছনের কালো গাড়িটা থামেনি। সেখান থেকে দুজন মুখোশধারী লোক বন্দুক হাতে নেমে এলো। যেমনটা ভেবেছিলাম, বুদ্ধিদা শান্তভাবে বলল। খুনি নিজে হাতে ময়লা লাগাতে চায় না। কিন্তু খুনি একটা জিনিস জানতো না, আমাদের গাড়ির পিছনেই পুলিশের একটা সাধারণ গাড়ি ছিল, যা আমাদের রক্ষা করার জন্য প্রস্তুত ছিল। মুখোশধারীরা গুলি চালানোর আগেই পুলিশের গাড়িটা এসে তাদের ঘিরে ফেলল। সংক্ষিপ্ত গোলাগুলির পর দুষ্কৃতীরা ধরা পড়ল। মিত্রভিলার বিশাল বসার ঘরে থমথমে পরিবেশ। সোফায় বসে আছে রুহি মিত্র, অলোক মিত্র এবং জয়ন্ত চ্যাটার্জি। তাদের প্রত্যেকের মুখে উদ্বেগের ছাপ। ঘরের কোনায় দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর অভিক এবং কয়েকজন পুলিশ অফিসার। বধিদা ঘরে প্রবেশ করলো। তার হাতে একটা পুরনো দিনের ডায়েরি, যা আসলে একটা নকল টোপ। আমার ওপর হামলার জন্য ধন্যবাদ। বধিদা ঘরে ঢুকেই বলল। এতে আমার সন্দেহটা আরো দৃঢ় হলো। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। বধিদা বলতে শুরু করলো। অপরাক্ষ মিত্রকে খুন করা হয়েছিল কারণ সে তার 25 বছরের পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। সে পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার এই সিদ্ধান্তে একজনের সর্বনাশ হয়ে যেত। এমন একজন যে অপরাক্ষ সবচেয়ে কাছের মানুষ যে তার আড়ালে নিজের এক অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলেছিল। বধিদা একে একে সবার দিকে তাকালো। খুনি জানতো অপরাক্ষ জেলে গেলে তার সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে, মিত্র কর্পোরেশনের দখলও তার হাতছাড়া হয়ে যাবে। তাই সে অপরাক্ষকে খুন করে। এরপর সে প্রিয়াঙ্কাকে খুন করে, কারণ প্রিয়াঙ্কা সেই লাল ফাইলটার কথা জানতো। বধিদা থামলো। ঘর সম্পূর্ণ নিস্তব্ধ। আজ আমি যখন ডায়েরির কথা ফাঁস করলাম, তখন সে ভয় পেয়ে গেল। সে ভাবলো অপরাক্ষ হয়তো তার নাম লিখে রেখে গেছে, তাই সে আমাকে সরিয়ে দেওয়ার জন্য লোক পাঠালো। বধিদা ধীরে ধীরে এগিয়ে গেল। সে অলোক মিত্রর সামনে এসে দাঁড়ালো। অলোকের মুখ ভয়ে সাদা। তারপর সে রুহি মিত্রকে পেরিয়ে জয়ন্ত চ্যাটার্জির সামনে গিয়ে দাঁড়ালো। জয়ন্তর চোখে মুখে ধূর্ততার ছাপ। অবশেষে বধিদা এমন একজনের সামনে গিয়ে দাঁড়ালো যাকে কেউ সন্দেহই করেনি। আপনি হয়তো ভেবেছিলেন আপনি সবসময় পর্দার আড়ালেই থেকে যাবেন, বধিদা শান্ত কিন্তু কঠিন গলায় বলল। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। আপনি আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারেননি। বধিদার আঙুল একজনের দিকে স্থির হয়ে গেল। ঘরের সবাই চমকে উঠল, কারণ বধিদার আঙুল যার দিকে তাক করা সে আর কেউ নয়, কুন্তল রায়, রুহির সেই শান্তশিষ্ট চিত্রশিল্পী প্রেমিক। কুন্তলের শান্ত মুখের ওপর থেকে মুখোশটা যেন এক ঝটকায় খুলে পড়ল। তার চোখে ফুটে উঠল পাশবিক হিংস্রতা। এর প্রমাণ কি আছে তোমার কাছে? কুন্তল চিৎকার করে উঠল। বধিদা হাসল। প্রমাণ? আমার ওপর হামলা করার জন্য আপনি যে লোকগুলোকে পাঠিয়েছিলেন তারা সব স্বীকার করেছে। আর সবচেয়ে বড় প্রমাণ, আপনার স্টুডিওতে তল্লাশি চালিয়ে আমরা সেই লাল ফাইলটার বাকি অংশগুলো পেয়েছি, যেগুলো আপনি প্রিয়াঙ্কার বাড়ি থেকে চুরি করেছিলেন। কুন্তল বুঝতে পারল তার খেলা শেষ। সে মরিয়া হয়ে পকেট থেকে একটা ছোট পিস্তল বের করে রুহির দিকে তাক করল। কেউ এক পাও এগোবেন না। কুন্তল, তুমি? রুহির গলা দিয়ে অবিশ্বাসের সুর বেরিয়ে এলো। তার চোখ জলে ভরে গেছে। যে মানুষটাকে সে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, সেই তার সবচেয়ে বড় শত্রু। কুন্তল হিংস্রভাবে বলল, অবাক হলে রুহি? তুমি ভেবেছিলে আমি তোমার দুঃখের দুঃখী এক প্রেমিক? আসলে তো তোমার বাবার হত্যাকারীর ছায়াতলে নিজের সাম্রাজ্য গড়ছিলাম। অভিক দত্ত আর অন্য পুলিশ অফিসাররা অস্ত্র ত্যাগ করে আছে, কিন্তু রুহির জীবন বিপন্ন হওয়ার তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। বধিদা শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই। কেন করলেন এইসব মিস্টার রায়? অপরাক্ষ মিত্র সাথে আপনার কি শত্রুতা ছিল? কুন্তল চিৎকার করে বলল, শত্রুতা? অপরাক্ষ আমার পথের কাঁটা ছিল। আমি আর্টের আড়ালে অ্যান্টিক পাচারের একটা বিশাল নেটওয়ার্ক চালাই।
ও সেটা জেনে ফেলেছিল। সে আমাকে ব্ল্যাকমেল করে তার অনেক বেআইনি কাজে ব্যবহার করত। ওই লাল ফাইলটাতে আমারও নাম ছিল। অপরাক্ষ আত্মসমর্পণ করলে আমিও ফেসে যেতাম। আর প্রিয়াঙ্কা? অদিতা জিজ্ঞাসা করলো। ওই মহিলা বড্ড বেশি সৎ ছিল, কুন্তলের তাচ্ছিলের সাথে বলল। অপরাক্ষ মরার পর সে ফাইলটা নিয়ে নাড়াচাড়া শুরু করেছিল, তাকে সরাতেই হতো। আমি অলোকের উপর নজর রেখেছিলাম, জানতাম ও ফাইলটা খুঁজতে যাবেই। আমি ওর আগেই প্রিয়াঙ্কার ফ্ল্যাটে পৌঁছে যাই। অলোক মিত্র ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তার মানে আমি যখন ওখানে যাই তার আগে আপনি? হ্যাঁ, তুমি এসে পড়ায় আমার কাজটা সহজ হয়ে গেছিল। সব দোষ তোমার ঘাড়ে চাপানোর একটা সুযোগ পেয়ে গেছিলাম। কুন্তল হাসলো। বদিদা এবার রোহিত দিকে তাকালো। আর আপনি মিসেস মিত্র ওরফে প্রতিবিম্ব, আপনিও তো কম যান না। ঘরের সবাই চমকে রোহিত দিকে তাকালো। বদিদা বলতে শুরু করলো। উদয় বাগচির কন্যা রুহি বাগচি। বাবার মৃত্যুর পর আপনার মা আপনাকে আর আপনার যমজ ভাই রোহনকে নিয়ে পালিয়ে যায়। অপরাক্ষ মিত্র আপনাদের খুঁজে বের করে এবং আপনার ভাইকে নিজের জিম্মায় করে আপনার মাকে ব্ল্যাকমেল করে আপনাকে ওর সাথে বিয়ে দিতে বাধ্য করে, তাই না? রোহিত চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, ও আমার ভাইকে ছায়ার ঠিকানা অনাথ আশ্রমে রেখে দিয়েছিল, যাতে আমি কোনোদিন ওর বিরুদ্ধে যাওয়ার সাহস না করি। আমি ওর স্ত্রী সেজে এতদিন শুধু সুযোগের অপেক্ষা ছিলাম। আপনি আর আপনার ভাই রোহন মিলেই সেই প্রতিবিম্বর পরিকল্পনা করেন। বদিদা বলে চলল। আপনার ভাই আশ্রম থেকে অপরাক্ষের উপর নজর রাখত, আর আপনি ভিতর থেকে তাকে মানসিকভাবে ভাঙতে শুরু করেন। আপনারাই তাকে তার অপরাধ স্বীকার করতে বাধ্য করেন। কিন্তু আমি খুন করিনি। রোহিত কাঁদতে কাঁদতে বলল। আমি শুধু ন্যায় চেয়েছিলাম। বদিদা আবার কুন্তলের দিকে ফিরল। অপরাক্ষকে খুনটা আপনিই করেছেন। আপনি জানতেন অপরাক্ষ স্টাডি রুমে কাজ করার সময় দরজা বন্ধ করে দেয়। আপনি এটাও জানতেন যে তার ঘুমের সমস্যা আছে এবং সে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে খায়। আপনি কোনোভাবে সেই রাতে তার কফিতে ওষুধের ডোজ বাড়িয়ে দেন। তারপর? কুন্তলের চোখে আগ্রহ। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আপনি সেই গোপন পথ দিয়ে স্টাডি রুমে ঢোকেন, যা আপনি রুহির সাথে সম্পর্কের সুবাদে জেনে গিয়েছিলেন। ঘুমন্ত অপরাক্ষর হাতে রিভলভার ধরিয়ে আপনি তার মাথায় গুলি করেন। তারপর আবার সেই পথে বেরিয়ে যান। নিখুঁত আত্মহত্যা। কুন্তল হাততালি দিয়ে উঠল। ব্র্যাভো ডিটেকটিভ, ব্র্যাভো। কিন্তু তুমি একটা জিনিস জানো না। সে রুহির দিকে তাকিয়ে বলল, তোমার ভাই রোহন সে আর বেঁচে নেই রুহি। অপরাক্ষ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেওয়ার পরেই আমি ওকে সরিয়ে দিয়েছি, কারণ ও আমার সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিল। রুহি মৃত্যু আর্তনাদ করে ভেঙে পড়ল। তার সব লড়াই, সব অপেক্ষা যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। এই মানসিক আঘাতের সুযোগটাই নিল বদিদা। সে হঠাৎ করে কুন্তলের দিকে একটা ভারী পেপারে ছুঁড়ে মারল। লক্ষ্যভ্রষ্ট হলেও কুন্তল এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল। আর সেই মুহূর্তে অভিক ঝাঁপিয়ে পড়ল কুন্তলের উপর। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কুন্তলের হাত থেকে পিস্তলটা এক ঝটকায় আমি ছিনিয়ে নিলাম। কিন্তু কুন্তলও সহজে ছাড়ার পাত্র নয়। সে অভিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজার দিকে ছুটল। ঠিক তখনই ঘরের অন্য প্রান্ত থেকে একটা ছায়ামূর্তি বিদ্যুতের গতিতে ছুটে এলো। অলোক মিত্র, যে সারা জীবন ভয়ে আর বিলাসে ডুবে থেকেছে, সেই আজ অকল্পনীয় সাহস দেখালো। সে কুন্তলের পায়ে ঝাঁপিয়ে পড়ল। কুন্তল টাল সামলাতে না পেরে পড়ে গেল, আর সেই সুযোগে পুলিশ তাকে ঘিরে ধরে গ্রেপ্তার করে ফেলল। ঘরের ভিতর তখন এক অদ্ভুত দৃশ্য। পরাজিত হিংস্র কুন্তল রায়, কান্নায় ভেঙে পড়া রুহি মিত্র, আর নিজের ভীরুতার খোলস ছেড়ে বেরিয়ে আসা এক নতুন অলোক মিত্র। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল।
একটা দীর্ঘ ষড়যন্ত্রের জাল অবশেষে ছিন্ন হয়েছে, কিন্তু তার বিনিময়ে অনেকগুলো জীবন ধ্বংস হয়ে গেছে। সে রুহির পাশে গিয়ে দাঁড়ালো। আপনার ভাইয়ের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনাকেও আইনের মুখোমুখি হতে হবে পরিচয় গোপন করা এবং তথ্য লোপাটের জন্য। রুহি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালো। আমি প্রস্তুত। অন্তত আমার বাবার আত্মা শান্তি পাবে। কুন্তল রায়কে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। প্রথমে অধ্যত্ত দেখালেও বধিদার অকাট্য প্রমাণ এবং তার ভাড়া করা গুন্ডাদের স্বীকারোক্তির সামনে সে ভেঙে পড়ে। সে শুধু অপরাক্ষ প্রিয়াঙ্কা এবং রোহনের খুনের কথাই স্বীকার করে না, তার আন্তর্জাতিক অ্যান্টিক পাচারের নেটওয়ার্ক সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য দেয়। পুলিশ একটি বড় অপরাধ চক্রের সন্ধান পায়। ইন্সপেক্টর অভিক তার অফিসে বসে রিপোর্টের দিকে তাকিয়ে থাকে। তার মুখে ক্লান্তি থাকলেও এক ধরনের সন্তুষ্টির ছাপ। সে বদিদাকে ফোন করে। বদিদা, সব কাজ শেষ। কুন্তল রায় শুধু খুনি নয়, ও একটা বড় আন্তর্জাতিক চক্রের মাথা। আপনার জন্য আজ একটা বড় সাফল্য এলো। বদিদা ফোনের এপাশ থেকে শান্তভাবে বলে, এটা আমাদের সাফল্য অভিক। তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। রুহি মিত্রর কি হবে? এই আইনের কাছে সবটা স্বীকার করেছে, যেহেতু সে খুনের সাথে জড়িত নয় এবং তার জীবনের পরিস্থিতি বিবেচনা করে আদালত হয়তো তার প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু আইন তার নিজের পথে চলবে। বাড়িটা এখন আগের চেয়েও বেশি নীরব। হলক মিত্র তার বাবার ঘরে দাঁড়িয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে। অপরাধ মিত্র প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রুহি বাগচিকে মানে রুহি ভট্টাচার্যকে বিয়ে করে। রুহি মিত্র তার সৎমা। তার চোখে মুখে আর সেই আগের মতো ঔদ্ধত্য বা ভয় নেই, বরং এক ধরনের স্থিরতা এসেছে। সে তার বাবার ছবির দিকে তাকিয়ে থাকে। এতদিন যে মানুষটাকে সে ঘৃণা করে এসেছে, তার মৃত্যুর পিছনে সত্যটা জানার পর সেই ঘৃণার জায়গা নিয়েছে এক গভীর করুণা। তার পাশে এসে দাঁড়ায় রুহি, যা মনে সাময়িকভাবে সে মুক্ত। আমি দুঃখিত লালক। রুহি শান্তভাবে বলল, তোমার বাবার সাথে যা হয়েছে তার জন্য আমি আংশিকভাবে দায়ী। অলোক তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনি যা করেছেন তা আপনার জায়গা থেকে হয়তো ঠিক ছিল, বাবাও কোনো সাধু ছিলেন না। আমরা সবাই এই গল্পের শিকার। সে প্রথমবার রুহির চোখে প্রতিশোধের আগুন নয়, একজন অসহায় মেয়ের যন্ত্রণা দেখতে পায়। আমি ব্যবসাটা সামলানোর চেষ্টা করব। বাবার ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। দুটো ভাঙা মানুষ যারা এতদিন একই ছাদের নিচে শত্রু হয়ে বেঁচেছিল, তারা যেন আজ প্রথমবার একে অপরকে বুঝতে পারল। ছোট্ট ঠিকানা অনাথ আশ্রম। বদিদা তার সেই প্রিয় জায়গাটিতে এসেছে। অহনা তাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে। ম্যাজিক আঙ্কেল, তুমি এতদিন আসনি কেন? বদিদা হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। একটা খুব জটিল ধাঁধার সমাধান করছিলাম। সে অহনার সাথে কিছুক্ষণ খেলার পর আশ্রমের সঞ্চালিকার সাথে দেখা করে। সে রোহনের নামে আশ্রমে একটি লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য একটা বড় অঙ্কের চেক দেয়। রোহন নামের ছেলেটা আর নেই, বদিদা বিষণ্ণ গলায় বলে, কিন্তু তার স্মৃতিটা যেন বেঁচে থাকে। অহনার হাসি মুখ থেকে বদিদার মনটা শান্ত হয়ে আসে। এই নিষ্পাপ মুখগুলোই হয়তো তার এই রুক্ষ কঠিন পেশায় কাজ করার একমাত্র অনুপ্রেরণা। তার মনে পড়ে যায় নিজের অতীতের কথা। তার জীবনেও এমন একটা ঝড় এসেছিল যা তার সব কিছু কেড়ে নিয়েছিল। সেই ঝড়ই তাকে আজকের এই একাকী কঠিন ডিটেকটিভ বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় বানিয়েছে।